আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি, ইয়োর হোস্ট ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। দেখতেই পাচ্ছি আজকে টপিক খুবই ইন্টারেস্টিং, বিকজ আমরা আজকে এআই নিয়ে কথা বলবো। উই আর লেভারেজিং এআই টু এম্পাওয়ার ফুল স্ট্যাক ডেভেলপার্স। তো আপনারা সবাই সবাই বলবো, বিকজ আমরা জানি যে রাইট নাও ইন দিস ডে এন্ড এজ এআই নিয়ে আমরা আর কে না জানি, রাইট? চিন্তা করে দেখেন, আমরা যখনই এআই নিয়ে আলোচনা করি, একদম স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে একদম প্রফেশনালস যারা আছে, আমরা সবাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এআই ব্যবহার করছি। এআই বলতে যে শুধুমাত্র চ্যাট জিপিটি বা বার্ড শুধু এতটুকুতেই সীমাবদ্ধ না, এর পাশাপাশি আরো অনেক ডিফারেন্ট দেয়ার আর সো মেনি এলিমেন্টস দ্যাট উই আর ইউজিং। এবং এট দ্য সেম টাইম একটা প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন আমরা চিন্তা করি, এআই কি অ্যাকচুয়ালি আমাদের চাকরি নিয়ে নিয়ে নিচ্ছে, নাকি আমাদের চাকরি আরো অনেক ডেভেলপ করছে? তো এইরকম ভাবে আজকে আমরা অনেক তর্ক বিতর্ক করব, আজকে আমরা অনেক হোলসাম ডিসকাশন করব মোস্ট ডেফিনেটলি। এবং এই ডিসকাশনের জন্য আমাদের সাথে থাকছে সাইদুর রহমান সেতু ভাই। He is an amazing person, our inspiration. He is the founder of JS Bangladesh. তো আসসালামু ভাই আলাইকুম আসসালামু ভাইয়া, আলাইকুম আশা করি ভাই। আপনি ভালো আছেন। ভাই আলহামদুলিল্লাহ আমি ফাইন। আপনি কেমন আছেন? কেমন আছেন আপনি সব মিলে? জি ভালো, আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো আছি। এবং আজকে আমরা অনেক মজার একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সো আই এম ভেরি এক্সাইটেড। সেম ইয়ার ভাই, আমিও। এবং আমরা মানে ইনশিওর করতে চাই যে আমরা আসলে এআই দিয়ে এখানে আসি নাই, আমরা রিয়েলি আমরাই আসছি। আমাদের কোনো এআই জেনারেটেড কপি এখানে নাই, আমাদের কোনো শাখা নাই। অবশ্যই অবশ্যই, যদিও অডিয়েন্স কতটুকু সেটা বিশ্বাস করে কিনা দেখা যাক, 1 আওয়ার ওরা এন্টায়ারলি থাকে কিনা। তো ভাই, আজকে একদম। যেহেতু আমাদের লাইভের টপিকটাই এইটা যে আমরা লেভারেজ করব এআই কে, আমরা শুধুমাত্র যে এটাকে ব্যারিয়ার হিসেবে চিন্তা করব এমনটা না, আমরা এটাকে লেভারেজ করছি, আমরা আরো এম্পাওয়ার করছি ফুল স্ট্যাক ডেভেলপারদের। তো এই নিয়ে অবশ্যই আপনার মতামত জানবো শুরুতেই। আপনার কাছে কি মনে হয়, এআই কি একটা ব্লেসিং নাকি এআই একটা চ্যালেঞ্জ? না, ডেফিনেটলি ভাই, মানে এআই আমার কাছে আসলে মানে মোটেই চ্যালেঞ্জিং না। আমার কাছে মনে হয় যে এআই আলটিমেটলি আমাদের কাজগুলোকে ইজি করার জন্য, ইজিয়ার করার জন্যই আসলে আসছে, এবং এটা ইভলভ হইতেছে ডে বাই ডে। দেখবেন আমাদের যে কাজগুলো, যেগুলো টিডিয়াস কাজ, রিপিটেটিভ কাজ বারবার আমাদের করতে হয়, সেই জিনিসগুলোতে আমি যেটা বিলিভ করি যে এআই এই টাইপের রিপিটেটিভ কাজগুলোকে অনেক বেশি সহজ করে দিতেছে। এবং সেটাতে যেটা হইতেছে যে যখন আপনার রিপিটেটিভ কাজগুলো করা লাগে না, পেইনফুল কাজগুলো অ্যাজ এ হিউম্যান হিসেবে আপনার করতে হইতেছে না, তখন কিন্তু আলটিমেটলি আপনি আপনার ক্রিয়েটিভিটি যেটা, সেটাকে কিন্তু আরো বেশি আমি বলবো যে গ্রো করার বা মানুষের সামনে প্রেজেন্ট করার বা আপনার কাজে ওটার ইম্প্যাক্ট রাখারও আপনি একটা সুযোগ পান। সো দেখেন, আমি যখন বলতেছি, দেখেন ডেভেলপারদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, অনেক বেশি কোড এখন আমাদের লেখা হয়তো লাগে না, মানে আমরা অনেকে হয়তো এআই এর সাহায্যে অনেক কোড দ্রুত লিখে ফেলতে পারতেছি। সো ওই জায়গাটাতে কিন্তু আমরা আলটিমেটলি আমাদের টোটাল সিস্টেম ডিজাইন নিয়ে চিন্তা করতে পারতেছি, আমরা আমাদের ক্রিয়েটিভিটির টাচটা রাখতে পারতেছি। সো আমাদের টিডিয়াস কাজগুলো আমরা হলো এআই কে দিয়ে করাইতেছি, যেটা আসলে যেই জিনিসগুলো আমাদের আলটিমেটলি মুখস্থ করা দরকার, সেটা আমাদের আর কোনো প্রয়োজনই আমি মনে করি এখন নাই। সো এআই অলরেডি সেটার অ্যান্সার জানে, আমার গুগলে সার্চ করলে আমি সেই অ্যান্সারটা আসলে পাইতেছি। এবং এআই এর এই যে ধারণাটা, এটাও নতুন না। এটা আমরা যে লাস্ট একটা পডকাস্টেও সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে আমার কাছে ক্ষেত্র বিশেষে মনে হয় আমরা যতটা ভয় পাইতেছি, এটা কিছুটা ক্ষেত্রে আসলে একটু ওভার রেটেডও হইতে পারে, বাট একদম এটাকে ইগনোর করারও সুযোগ নাই, কারণ এটা গ্রো করবেই, দিন যাবে এআই এর আলটিমেটলি প্রভাব এই আইটি সেক্টরে থাকবে, এটার বিকল্প নাই। সো ওইটার সাথে কিভাবে কোপ আপ করা যায়, আমি কিভাবে আসলে ওইটাকে আমার ফ্রেন্ড বানাইতে পারি, আমার এনিমি না বানায়, সেটাই হইতেছে আমাদের আলটিমেটলি চিন্তা করা দরকার। অবশ্যই। এই তো দিন শেষে আমরা সেটাই বলবো যে হোয়াট এভার চ্যালেঞ্জেস উই হ্যাভ, যদি আমাদের কোনো কিছু চ্যালেঞ্জ মনেও হয়ে থাকে, সেটাকে আমরা যাতে খুব ইজিলি ফ্রেন্ড বানিয়ে ফেলি, বাট এনিমি যাতে আমরা না বানাই। এই থেকেই কিন্তু আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক শেয়ার করতে চাই ভাই, যেটা খুব হুম, রিসেন্টলি আমি দেখেছি। যে ওভারঅল একটা আমেরিকান রিসার্চ অনুযায়ী, অ্যাকচুয়ালি গোল্ডম্যান স্যাক্স এর 2023 রিপোর্ট অনুযায়ী হুম, বলে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের যা আমরা জাস্ট জবস দেখি, তার 3 ভাগের 2 ভাগ, মানে 2/3 অফ দ্য জবই হচ্ছে পার্শিয়ালি অটোমেটেড বাই এআই হয়ে যাবে। যেমন ধরেন, আমার কাজ হচ্ছে জাস্ট আমি ক্লাস নেই অ্যাজ আ টিচার হিসেবে, আমি হুম, দেখছি যে অনেক কাজই আমি কিন্তু এআই দিয়ে অনেক ইজিলি করছি। এখানে ইভেন আমি হুম, কপি চেকিং থেকে শুরু করে, মানে কোয়েশ্চেন পেপার বানানো থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখন এআই এর সাহায্যে অনেকটুকুই হয়ে যাচ্ছে। তো রাইট। একই রকম ভাবে যেহেতু আমরা ফুল স্ট্যাক ডেভেলপার নিয়ে আমরা কথা বলছি, আপনার কাছে কি মনে হয়, ফুল স্ট্যাক ডেভেলপারদের ওভারঅল নিডটা টোটালি এআই রিপ্লেস করে ফেলবে, নাকি জাস্ট তাদের ক্যাপাবিলিটিস গুলোকে আরো বৃদ্ধি করবে? রাইট। এখন দেখেন, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে চাই, ধরেন আপনি
একজন টিচার, আপনি যে ইনফরমেশনগুলো আপনার স্টুডেন্টদের কাছে শেয়ার করবেন, সেম ইনফরমেশন হয়তো আপনি একটা এরকম এআই চ্যাটবটের কাছে যদি আপনি গিয়ে কোশ্চেন করেন, সে হয়তো আপনাকে ইনফরমেশনটা দিতে পারবে। ইনফরমেশন দেওয়া আর ইনফরমেশন ডেলিভার করতে পারাটা দুইটা মোটেই সেম জিনিস না। সো ওই সেম ইনফরমেশনটা একটা টিচার তার ক্রিয়েটিভিটি, তার স্টাইল দিয়ে কিভাবে বুঝাইতেছে, কিভাবে বলতে পারতেছে, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এআই এর থ্রুতে আপনি হয়তো সেই ইনফরমেশনটা পাইতেছেন, বাট হিউম্যান টাচ অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস যেটা বলি, ধরেন যদি যদি এই আর্টিফিশিয়াল থিংগুলাই আলটিমেটলি সবকিছুকে রিপ্লেস করে দিতে পারতো, তাহলে আমার মনে হয় যেদিন ক্যামেরা আবিষ্কার হয়েছে ওই দিন থেকে আর আঁকা আঁকির কোনো প্রয়োজন নাই। কারণ আপনি ক্যামেরা দিয়ে এক্সাক্ট সেম জিনিসটাই দেখতে পারতেছেন, তাহলে আঁকার আসলে দরকারটা কি? রাইট। সো আপনি মানে ওই যে হিউম্যান টাচ, ওই ক্রিয়েটিভিটিটা, এটা আপনি কখনোই আসলে আলটিমেটলি ওই এআই দিয়ে পাবেন না। অ্যাটলিস্ট কারেন্ট সিচুয়েশন আপনি পাবেন না। ইন ফিউচার হয়তো আরো অনেক বেশি গ্রো করবে, বাট আমি বিলিভ করি অবশ্যই ওইখানে একটা মার্জিনাল লাইন থাকবে যেখানে আসলে আপনার মানে এআই কে থামতেই হবে। সো অ্যাজ এ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার বলি বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলি, আমি যেটা বললাম যে আমাদের হয়তো অনেক বেশি কোড যেটা ম্যানুয়ালি আমার লিখতে হইতেছে, এইটা হয়তো আমার কাজটা অনেক বেশি সহজ করে দিতেছে, যেটাকে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতেছি। আমি কোন ফিচারটা চাইতেছি, কিভাবে চাইতেছি, এটা আমি ওকে বুঝাই বলতেছি যে ঠিক আছে, আমি এইরকম এরকম ফিচার চাই, এই জিনিসগুলো থাকতে হবে। সো ওই কোডটা ডিবাগ করার অ্যাবিলিটিও তো আপনার থাকতে হবে, ওই কোডটাকে আরো অপটিমাইজ করার অ্যাবিলিটিও আপনার থাকতে হবে, ও যেটা বলছে সেইটা বোঝার অ্যাবিলিটিও আপনার থাকতে হবে। তারপরে না আপনি সেটাকে আপনার প্রজেক্টে কাজে লাগাইতে পারবেন। আপনি যদি র্যান্ডমলি জাস্ট খালি মুখস্থ করে পুরোটা কপি পেস্ট করে বসাই দেন, আলটিমেটলি কখনোই একটা বিগ প্রজেক্ট এখানে দাঁড়াবে না। সো আমরা এআই নিয়ে কনসার্ন না হয়ে আমার কাছে যেটা মনে হয় যে এইটা অ্যাজ এ ডেভেলপার বা অ্যাজ এ লার্নার হিসেবে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি সেটা আমাদের মাথায় রাখা উচিত। সো যদি আমি আসলে আলটিমেটলি প্রেসারে থাকি, টেনশনে থাকি, তাহলে তো আমি কখনোই সেই ট্রু পোটেনশিয়ালটা তার থেকে কখনোই নিতে পারবো না, রাইট? সো এটা একটা নর্মাল মানুষের ক্ষেত্রেও পসিবল। একটা মানুষ ধরেন আপনার অফিসে আসছে, সিমিলার আপনি যে মানে টাস্ক নিয়ে কাজ করতেছেন, সেও ধরেন সেম টাস্ক নিয়ে কাজ করে। এখন আপনি যদি চিন্তা করেন আচ্ছা দিন যাবে, ও তো আমার চাইতে ভালো হয়ে যাবে, আমাকে মনে একটা সময় রিপ্লেস করে দিবে, তো এই চিন্তাটা করলে না কখনোই আমি আলটিমেটলি ওকে আমার টিমমেট বানাইতে পারবো না। সো আমি বরাবরই এআই কে আমার আলটিমেটলি টিমমেট বানানোর পক্ষে, এআই কে আমি আমার সাপোর্টে আনার পক্ষে। সো ফুল স্ট্যাক ডেভেলপার যারা, তাদের আমি মনে করি যে কনসার্নিং কিছু নাই। আপনি কনসার্ন কখন হবেন? যখন আপনি আসলে আপডেট করতেছেন না সময়ের সাথে সাথে নিজেকে। আপনি ওই সেম জায়গাতেই যদি থাকেন, আপনি যদি আপনার স্কিলকে কখনোই গ্রো করতে না চান, খুবই স্বাভাবিক যে আপনার স্কিলকে একটা সময় এআই আসলে সে এটাকে নিয়ে নিবে। কারণ যেই কাজগুলা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই, অনেকে হয়তো রিলেট করতে পারবেন যারা ডেভেলপাররা এখানে দেখতেছেন, যে ধরেন 2017-18 এই টাইমের দিকে পিএইচডি টু এইচটিএমএল নামে এক টাইপের জব খুব ছিল। ধরেন একটা পিএইচডি ডিজাইন থাকতো ফটোশপ দিয়ে, ওইটাকে আসলে কোডিং করে আমাদের এইচটিএমএল সিএসএস এ নিয়ে আসতো, এবং এগুলোর বেশ কাজ ছিল। $50 থেকে শুরু করে $300 $400 পর্যন্ত প্রজেক্ট এটা ছিল। ইভেন এখনো আমার আপওয়ার্কের প্রোফাইলে গেলে দেখা যাবে যে এরকম আমার প্রায় $900 একটা প্রজেক্ট এরকম ছিল। বাট এই কাজগুলা আলটিমেটলি এখন কিন্তু আপনি দেখবেন যে তার ক্লায়েন্ট পুলটা অনেক কমে গেছে, বিকজ এই টাইপের টাস্কগুলা ডিমান্ড ধাপে ধাপে কমতেছে। সো আপনি যদি 1990 থেকে শুরু করে এই 2024 পর্যন্ত এই টাইমলাইনটা একটু অ্যানালাইসিস করেন, সব কাজের এবং সব স্ট্যাকের সব যেই আমাদের টেকনোলজিস গুলো ছিল, সবগুলোর চাহিদা কনস্ট্যান্ট লেভেলে কিন্তু নাই। কোনো কিছু চাহিদা বাড়ছে, কোনো কিছু চাহিদা কমছে। সো আলটিমেটলি আমি বারবারই যেটা বলতেছিলাম যে টিডিয়াস যে কাজগুলো, যেগুলো আমার নিজের হাতে করতে হইতেছে, আমার নিজের বারবার লিখতে হইতেছে, আমি জানি তারপরে আমার লিখতে হইতেছে, সেই জায়গাগুলোতে এআই আমাদের হেল্প করতেছে। আমার একটা প্রবলেম আছে, সেটা আমি সলিউশন করতে চাই, সেই সলিউশনটা আমার আগে দেখা গেছে যে অনেক খুঁজতে হইতো, এখন আমি জাস্ট ওকে জিজ্ঞাসা করতেছি যে এরকম এরকম ব্যাপার, এটা থেকে কিভাবে তুমি সলভ আমাকে দিতে পারো, বা সলভটা কি হইতে পারে, সে সহজেই আমার সামনে নিয়ে আসতেছে। সো এইটাকে তো আমি মনে করি এটা একটা ব্লেসিং, যে আমি খুব সহজেই আমার সলিউশনটা পাই যেতেছি, যেটার জন্য একটা সময় হয়তো আমার অনেক বেশি সার্চ করতে হইতো, অনেক কিছু দেখতে হইতো। সো ডেফিনেটলি ফুল স্ট্যাক যারা ডেভেলপার আছে, তাদের এটা মাথায় রেখে আসা উচিত যে এআই আমাকে রিপ্লেস করে দিবে এই ভয় পাওয়ার চাইতে এআই আমার সাথে হেল্প করবে আমার কাজে, আমার শেখাকে, আমার স্কিল ডেভেলপমেন্টে, এইটা মাথায় রাখলে বোধহয় বেশি ভালো হবে। অবশ্যই ভাই, এবং এর সাথে সাথে আপনি যে জিনিসটা বললেন যে আমার আরেকজন কলিগ নতুন চলে আসলো, এবং আমি তাকে দেখতেছি যে সে হয়তো আরো বেশি প্রোডাক্টিভ আমার থেকে, সো তাকে আমি রাইট। কম্পিটিশন হিসেবে চিন্তা করবো না। আমি এই জিনিসটাও লক্ষ্য করেছি যে একটা প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি, যে সাধারণত টেকনিক্যাল পিপল যারা আছে তাদের নিজেদের মধ্যে ইন্টারনাল কম্পিটিশনটা বেশ কম হয়, বিকজ তারা সবসময় চিন্তা করে যে আমি একটা কাজ পারি, আরেকজন আমাকে হেল্প করছে। তো একই রকম রাইট। ভাবে এআইটাকে আমরা জাস্ট একটা হেল্পার হিসেবে যদি আমি রাখি, মোস্ট ডেফিনেটলি এটা আমাদেরকে অনেক দিক দিয়ে হেল্প করে। আমরা আজকে অনেকগুলো কমেন্টসও পাচ্ছি রিগার্ডিং যে এআই ইজ অসম, অনেকে এআই কে নিয়ে ভালো কথাও বলছে। আর আমরা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেনও নিয়ে নিচ্ছি এখানে, যেটা নিয়ে আই থিঙ্ক মানে আমাকে যদি আপনি আজকে, আমার কিছু মিক্সড ফিলিংস আছে, আমি আপনারটা অবশ্যই আগে শুনতে চাই।
যে Sure. ডোন্ট ইউ থিংক এআই ইজ ডিস্ট্রয়িং হিউম্যান ক্রিয়েটিভিটি? আপনার কি মনে হয়? না না, আমি এটা আসলে কখনোই ফিল করি না। মানে এআই আলটিমেটলি মানুষ হিউম্যান ক্রিয়েটিভিটি ইজ মানে রিপ্লেসেবল, এটাকে আসলে রিপ্লেস করা যায় কিনা আদৌ, এটা করা আমার মনে হয় না যে কখনোই পসিবল। আসলে আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ সে গান গাবে এবং একটা এআই জেনারেটেড কোনো একটা ভয়েস গান গাবে, খুব ন্যাচারালি আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা হইতেছে। সো এখনো হয়তো এআই ওই স্টেজের পশে যায় নাই। ইভেন আলটিমেটলি ব্যাপারটা যেটা হইতেছে যে ধরেন আপনাকে যদি সিমিলারলি টেইলর সুইফটের গান ক্লোন করেও সেম টু সেমও ডেলিভার করা হয়, আপনি টেইলর সুইফটের গানই শুনতে চাবেন। বিকজ অন দ্য স্টেজ এই জায়গাটাতে একটা মজার ব্যাপার আছে যে এআই এর সবচেয়ে বড় দুর্বলতা হয়তো এটাও হইতে পারে যে এআই আসলে মানে মানে ওই যে যেটা থাকে না যে ধরেন আপনি কবিতারও কিন্তু কিছু রুলস আছে, ছন্দ আছে, মাত্রা আছে, কিন্তু একজন ভালো যে কবি সে জানে যে আসলে কোথায় রুলটা ব্রেক করতে হয়, এই পয়েন্টটা সে জানে, এবং ওই জায়গাটাতে আসলে আলটিমেটলি বিউটিফুল ওয়ার্ক, ক্রিয়েটিভ ওয়ার্ক গুলা আরো বেশি জেনারেট হয়। নতুন রুলস না আমরা তখন চিন্তা করি যে রুলস এর বাইরে গিয়েও রুলস এর চাইতে সুন্দর কিছু যদি করা যায় ক্রিয়েটিভ জায়গা থেকে। সো ওই জায়গাটা না এআই পারবে না। আমার কখনোই মনে হয় না যে এআই সেটা আদৌ অ্যাচিভ করতে পারবে। এআই এর সবচেয়ে বড় সমস্যা হয়তো এইটাই যে এআই ওই রকম ভুল করতে পারে না। সো কিছু ভুল, কিছু হিউম্যান ক্রিয়েটিভিটি, যে ভুলগুলো আসলে সুন্দর। সো ক্রিয়েটিভ পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আমার কাছে কখনোই মনে হয় না যে এআই সেটা রিপ্লেস করতে পারবে, এবং সেটা আসলে মানে খুব বড় স্কেলে তার অ্যাকসেপ্টেন্সিও থাকবে। এই আর্টের ব্যাপারটা আপনি আমার চাইতে অনেক ভালো জানেন, আপনি আর্ট নিয়ে অনেক কাজ করেন। সো মানে একটা এআই এর আর্ট, একটা হিউম্যান টাচ আর্ট ইম্পসিবল। আপনার কাছে ভ্যান গগের এখন আমি আপনাকে একটা পিএনজি নামাই দেই, ওইটা আপনি এক ফোঁটাও দাম দিবেন না, খুবই ন্যাচারাল। কেন দিবেন না? সেম টু সেমই তো, তারপরেও দিবেন না, এটি খুবই স্বাভাবিক। এআই কখনোই ক্রিয়েটিভিটিতে মানে পসিবল না। তো এই ব্যাপারে আপনার থটস কি? আমি ইন্টারেস্টেড। অবশ্যই অবশ্যই ভাই, না আপনি যা বলেছেন আমি আপনার সাথে একেবারেই একমত, এটা নিয়ে নো ডাউট। কিন্তু এট দ্য সেম টাইম আমরা যত বেশি এআই এর উপরে দেখছি এন্ড চিন্তা করতেছি, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের নিউ জেনারেশন যারা, তারা কিন্তু ওই যে আর্টের কথা যে বললেন, ভ্যান গগের আর্ট হোক বা আমরা যদি একটা গানের কথাও যদি আমি বলি, কোন গানটা অ্যাকচুয়ালি অটো টিউন ইউজ করেছে, কোনটা করে নাই, কোন আর্টটা সেভাবে করে ডিজিটাল ফর্মে করা হয়েছে, কোনটা একদমই ন্যাচারাল, কোনটাতে অনেক বেশি টাইম লেগেছে বা লাগেনি, আমি বলবো যে নিউ জেনারেশন কিন্তু এই জিনিসগুলোর এফেক্টস গুলো সেরকম একটা বুঝতেছে না। এবং আমি খুব রিসেন্টলিও কিছু স্টুডেন্টসদেরকে দেখেছি, তারা আমাকে শোনাচ্ছে যে দেখেন কত সুন্দর মানে শোনাচ্ছে, লাগে গানটা আসছে অনেক সুন্দর অনেক কিছু, আমি তো শুনেই বলে ফেলছি যে নো, এটা তো অটো টিউন ইউজ করা হয়েছে। বাট ওরা আমাকে লাইক দে স্টার্টেড ডিবেটিং যে নো, এই জিনিসটা সেটা এখানে করা হয় নাই। হাউএভার এট দ্য এন্ড অফ দ্য ডে মানে মেইন জিনিসটা হচ্ছে এটাই যে এআই সেখানে আছে, কিন্তু এআই যাতে আমাদেরকে লেজি না বানিয়ে দেয়, এটাও একটা জিনিস। তো আই বিলিভ আমাদেরকে ক্রিয়েটিভিটি সেরকম একটা কমাচ্ছে না, বাট ইয়েস এআই অনেক এক্সটেন্টে অনেকজনকে লেজি বানিয়ে দিচ্ছে যারা এটা প্রপার ব্যবহার করতে পারছে না। হাউএভার আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের মধ্যে একেবারেই চলে আসি। আমরা এখানে খুবই কনস্ট্রাকটিভ একটা কমেন্ট আমরা এখানে পেয়েছি, যেখানে অনেক কিছু নিয়ে অ্যাকচুয়ালি প্রশ্ন করা হয়েছে। আমি একটা একটা করে একটু আপনাকে প্রশ্ন করতে চাই। অনিন্দ সাহা এখানে লিখেছে, হোয়াট কাইন্ড অফ পিসি অর ল্যাপটপ স্পেক্স ডু ইউ রেকমেন্ড ফর লার্নিং ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট? একটা একটা করে আমরা আসি, আপনি নাম্বার ওয়ান এর অ্যান্সার দিন। আচ্ছা, এটার ফার্স্ট এটাতে যেটার অ্যান্সার সেটা হইতেছে যে মানে আপনি যেটা এফোর্ড করতে পারেন, এখানে কোনো স্পেসিফিক মানে স্পেসিফিকেশন নাই। এটা হইতেছে যে মজার ব্যাপার, মানে প্রোগ্রামিং শিখতে গেলে আপনার যে খুব হাই এন্ড পিসি লাগবে ব্যাপারটা এমন না। ইভেন আমাদের বর্তমানে জাদু পিসি নামে একটা পিসি আছে, যেটার কথা মাশরুর ভাইয়ের জাদু পিসি। জাদু পিসি 10,000 টাকাতেও আপনি একটা নাইস পিসি পাইতেছেন, ইভেন 5,000 টাকারও জাদু পিসি আছে, সেটা দিয়েও আপনি চাইলে আসলে প্রোগ্রামিং করতে পারবেন। আপনার যদি শেখার শুরুটা করতে হয় সেক্ষেত্রে আসলে এখানে স্পেক্স একেবারেই মানে খুব বেশি মুখ্য বিষয় না। আপনার একটা করিডোর চলতে হবে, একটা ব্রাউজার চলতে হবে, দ্যাটস ইট। এখন ব্যাপারটা হইতেছে যে খুব প্রফেশনাল স্কেলে কাজ করতে গেলে ডেফিনেটলি তখন আপনার সিপিইউ পাওয়ার অনেক বেশি হয়তো লাগতে পারে, তো সেটা তো আরো পরের কথা আছে। আমরা যখন শেখার কথা বলতেছি, এখানে আমার ইকুইপমেন্টস এর চাইতে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার হইতেছে আমার ইচ্ছাটা। সো ইচ্ছা যদি থাকে, ইকুইপমেন্টস এখানে আসলে কোনো ফ্যাক্টরি না। আপনি মানে 10-15 হাজার টাকার পিসি দিয়েও আপনি অনেক ভালো কাজ শিখতে পারবেন, শুরু করতে পারবেন, এটা কোনো সমস্যাই না। আর আপনার বাজেট যদি থাকে ধরেন মানে অ্যাপলের M3 Max নেওয়ার, প্লিজ ইউ ক্যান গো। আপনি কোনো সমস্যা নেই, ডিপেন্ড যে আপনার বাজেট কত, আপনার অ্যাবিলিটি কতটুকু, এইটুকুই। ওকে ভাই, থ্যাংক ইউ। বুঝতে পারলাম যে বাজেটটা মেইন না, বাট আপনার চিন্তা শক্তি, আপনার জাস্ট মোটিভেশনটা আসল। আচ্ছা, নাম্বার টু আমরা দেখছি, হোয়াট কাইন্ড অফ হার্ড এন্ড সফট স্কিলস আর এসেনশিয়াল টু বিকাম আ ফুল স্ট্যাক ডেভেলপার? সাধারণত হার্ড স্কিলস গুলো নিয়ে আমরা কোয়েশ্চেন্স পাই, সফট স্কিলও ইকুয়ালি দরকার বাকি বা না দরকার, এই নিয়েও একটু ডিটেলস আমি জানতে চাবো।
আচ্ছা, রাইট। এখন মানে যদি আমরা মানে হার্ড স্কিলের কথা বলি, এখানে বেসিক্যালি টেকনিক্যাল স্কিলের ভিতর দিয়ে আপনার দুইটা দিকে চিন্তা করতে হবে, যে একটা হইতেছে আমার ফ্রন্ট এন্ড আর একটা হইতেছে আমার ব্যাক এন্ড। সো এই ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড কম্বাইন দুটো হইতেছে যে আমার ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হইতেছে। এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমরা কিছু প্রিরিকুইজিট রাখতেছি, যে কিছু জিনিস আপনার আগাম জানতে হয়, যেমন এইচটিএমএল সিএসএস আপনার বেসিক্স মানে ফান্ডামেন্টালস, এটা আপনার জানতেই হবে। আপনার এটা জানা থাকাটা খুবই বেশি জরুরি বলে আমি মনে করি। এবং এরপরে শুরুতে যেটা আমরা রিকমেন্ড করি, যে আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর করেন, এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা নরমালি যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখে তাদের জন্য আমরা আসলে জাভাস্ক্রিপ্ট রেকমেন্ড করি। আবার অনেক আছে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চায়, বা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতে চায় না, র প্রোগ্রামিং নিয়ে চিন্তা করতে চায় শুধুমাত্র, তাদের ক্ষেত্রে হয়তো আমরা সি বা পাইথন এরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা আসলে প্রথম দিকে রেকমেন্ড করি। বাট শুরুর দিকে যেহেতু আপনার অনেকেই থাকে যারা ওয়েব ডেভেলপমেন্টই শিখতে চায়, তাদেরকে আমরা জাভাস্ক্রিপ্ট রেকমেন্ড করি। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করে শিখবেন, যাতে আলটিমেটলি আপনার পরবর্তীতে এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনার কখনো সুইচও করতে হয়, আপনার যাতে এখানে কোনো প্রকার কোনো প্রবলেম না হয়। সো আপনি যখন এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শিখলেন, দেন আপনার কাজ হইতেছে মানে টেকনিক্যালি বাংলাদেশে যেটা আসলে করে, আগে আসলে ফ্রন্ট এন্ড শেখায়। যদিও আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে যে যদি আপনি একটু লং টাইম নিয়ে এখানে আসেন, শুরুতে ব্যাক এন্ড শেখাটাও মোটেও মানে মানে বাজে চয়েস না, বরং কম্পারেটিভলি একটু গুড চয়েসই আমার কাছে মনে হয়। বাট দ্য সিচুয়েশন ইজ অনেকেই আসলে ওইটা করতে পারে না, তারা দ্রুত অনেকের জব বা ইন্টার্নশিপ দরকার হয়, দ্যাটস ওয়াই আমরা তাদেরকে আসলে প্রথমে ফ্রন্ট এন্ড রেকমেন্ড করি। সো ফ্রন্ট এন্ডে আপনি খুব ট্রেন্ডি যেটা বা অলরেডি এক্সিস্টিং খুব স্ট্রং একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি আপনি শিখতে পারেন। লাইক এখানে আপনি রিয়াক্ট জেএস শিখতে পারেন, অথবা আপনি অ্যাঙ্গুলার শিখতে পারেন। এইরকম কোন একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্কস বা লাইব্রেরি দিয়ে যখন আপনি বেশ ভালো একটা দখল নিয়ে আসতে পারবেন, আপনি ভালো কিছু প্রজেক্ট রেডি করতে পারবেন, আপনার সিভিটা রেডি করতে পারবেন, তখন আমরা চিন্তা করতে পারি আপনার আলটিমেটলি সফট স্কিল গুলো নিয়ে, যে আমার এখন মোটামুটি একটা বেল্টে কিছু আছে, এটা আমি এখন কিভাবে আলটিমেটলি সেল করতে পারি। সো ব্যাকএন্ডে আপনি ডেফিনেটলি শিখতে পারেন, অথবা ব্যাকএন্ডের আগেও যদি আপনি এই সফট স্কিল নিয়ে চিন্তা করা শুরু করেন, সেটা কম্পারেটিভলি অনেক ভালো হবে। স্পেশালি আপনার কমিউনিকেশন স্কিল, আপনার নেগোসিয়েশন স্কিল, আপনার একটা টিমে মানে টিম মেম্বার হয়ে থাকাটা, এবং টিমের এনভায়রনমেন্ট বোঝাটা, টিমের সাথে কোপ আপ করাটা, এই জিনিসগুলা। যেমন আমরা অনেকেই যেটা থাকে যে যারা স্পেশালি ভার্সিটির হলে থাকে, আমি দেখছি কম্পারেটিভলি এদের এদের একটা প্লাস পয়েন্ট কই থাকে, এরা হলো অ্যাডজাস্ট করে থাকাটা শিখে যায়। মানে এটা একদিক দিয়ে প্লাস পয়েন্ট। সো অনেকে আবার ভার্সিটির হলে থাকে না, আজীবন বাসায় থাকে। সো আমার বুঝতে হবে যে আমি যখন একটা টিমে কাজ করব, এইখানে আসলে মানে এই এই যেই যেই কথাটা আমি অনেক সময় বলি, ধরেন অনেকে থাকে, যেমন স্পেশালি আমার বউয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, ওরা ধরেন 5 বোন 1 ভাই এরকম একটা বিষয়। সো 1 ভাই এটা ওদের কাছে 1 ভাই, কিন্তু ও যখন বাইরের ওয়ার্ল্ডে যাবে তখন কিন্তু ওই 1 ভাই হিসেবে ট্রিট হবে না। সো ওকে তখন 8-10 জনের মতো ট্রিট করতে হবে, এখন থেকে ওটা শিখাইতে হবে। সো সিমিলারলি আমি আমার অনেকেই যেটা হয় যে শুরুতে ওই ফ্যামিলি থেকে হঠাৎ করে এসে সে আসলে ওই তার রাগ জেদ অভিমান এই টাইপের যে বিষয়গুলো ইমোশন গুলা কন্ট্রোল করতে পারে না আলটিমেটলি। সো এই ইমোশন গুলা প্রফেশনাল লাইফে কন্ট্রোল করতে পারাটাও অনেক ইম্পর্টেন্ট একটা স্কিল বলে আমি মনে করি। আমরা খুব সহজেই যদি আসলে মানে ভাঙ্গে পড়ি, তাহলে আমার জন্য আসলে কখনোই লং রান অ্যাচিভেবল না। সো এই তো কমিউনিকেশন স্কিল, আপনার নেটওয়ার্কিং স্কিল, আপনার নেগোসিয়েশন স্কিল, এইরকম অনেকগুলো ছোট 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 ফ্যাক্টর থাকে যেগুলো আলটিমেটলি আপনার ক্যারিয়ারে আস্তে আস্তে বুস্ট করতে থাকে। বাট আপনার টেকনিক্যাল স্কিল যখন হার্ড হয়ে যায় না, ধরেন আপনি ভালো টেকনিক্যাল নলেজ আপনার অলরেডি আছে, ওই কনফিডেন্সটাও আপনার অনেক সফট স্কিলকে ইমপ্রুভ করতে হেল্প করে। এখন আমার টেকনিক্যাল হার্ড স্কিল নাই এনাফ, আমি তখন শুধু সফট স্কিল দিয়ে খুব বেশি দূর যাইতে পারবো না। আবার আমার টেকনিক্যাল স্কিল অনেক আছে, বাট আমার সফট স্কিল একেবারেই নাই, তখনও আমি খুব বেশি দূর যাইতে পারবো না। সো দুইটার একটা সুষম ব্যালেন্স যদি আমরা করতে পারি, তাইলে হয়তো আমার জন্য পুরো জার্নিটা ইজি হবে আর কি। অফকোর্স ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি যে কথাগুলো বললেন রিগার্ডিং সফট স্কিলস, আই এম প্রিটি শিওর যে শুধুমাত্র ফুল স্ট্যাক ডেভেলপার না, যে কোনো ডিফারেন্ট টাইপ অফ কর্পোরেট এনভায়রনমেন্টে যাওয়ার আগেই আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, নাম্বার 3 তে প্রশ্ন করা হয়েছে, টেল আস আ লিটল মোর অ্যাবাউট ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ইন্টার্নশিপ। তো হয়তোবা সে প্রশ্ন এভাবে করে যাচ্ছে যে একজন ইন্টার্ন হিসেবে তার কি কি কাজ করা লাগতে পারে ইন আ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ, নাকি ভাই আপনি কোনো ইন্টার্নশিপ কোনো কিছু অফার করছেন, এটাও হতে পারে। না না, এটা এটা আমি এটার একটা ক্লু দিছি, যে আমরা যদি ইন্টার্নশিপ নিয়ে চিন্তা করি, এটার জন্য আমার মোটামুটি একটা স্কিল সেট রেডি রাখতে হয়, যে আমি এটা অ্যাটলিস্ট এটা দিয়ে আমি ইন্টার্নশিপ শুরু করতে পারি। সো এটা ফ্রন্ট এন্ড হইতে পারে। ফ্রন্ট এন্ড আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি রিয়াক্ট জেস খুব ভালো মতো শেখেন, স্পেশাল কিছু প্রজেক্ট প্রজেক্ট বানান, এবং আপনার যদি জাভাস্ক্রিপ্টের নলেজ ভালো থাকে, আপনি খুব সহজেই একটা ইন্টার্নশিপ হয়তো আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। ইনিশিয়ালি হয়তো আপনার স্যালারি একেবারে সেই খুব মানে হাই রেঞ্জে 6 ডিজিট বা এরকম যাবে না, বাট স্টার্টিংটা ডেফিনেটলি আপনি করতে পারবেন। সো এটার জন্য আমি যেটা রিকমেন্ড করি, আপনি অ্যাটলিস্ট যদি ফ্রন্ট এন্ডের দিকে সিরিয়াস হন, তাহলে ফ্রন্ট এন্ডের একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি খুব ভালো মতো শেখেন, এবং ওইটার বেশ কিছু সুন্দর সুন্দর প্রজেক্ট করেন। চেষ্টা করবেন টিপিক্যাল আর সবাই আর কোর্স গুলাতে যে টাইপের প্রজেক্ট গুলা করাইতেছে, একটা জিনিস মনে রাখতে হবে, আমরাই কোর্স করাই আর অন্য যে কেউই কোর্স করাই, কোর্সে কিন্তু
টার্গেট থাকে যে মানে আমার এভারেজ স্টুডেন্ট যাতে এখান থেকে ভালো করে বেরোতে পারে। সো এখানে কিন্তু একেবারে যারা মানে সুপার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের নিয়ে যে আমরা এক্সট্রা প্রজেক্ট করাবো বারবার, এটা কিন্তু পসিবল হয় না। সো আমার যেটা মনে রাখতে হবে, আমি যে কোর্সই করি না কেন, যেখান থেকে আমি ইউটিউব থেকেই হোক বা কোনো পেইড কোর্স থেকেই হোক, আমি চেষ্টা করবো এই টিউটোরিয়ালগুলোতে আমার যে টাইপের প্রজেক্টগুলো করাইতেছে আমি ওইটার ফান্ডামেন্টাল বুঝে আমি যেন আমার নিজ থেকেও কিছু প্রজেক্ট বানাই। সো একটা পোটেনশিয়াল রিক্রুটার যখন দেখবে যে না আপনি আপনার নিজের জায়গা থেকে এইরকম ট্রাইটা করছেন, ওইটা আপনার ইন্টার্নশিপ অ্যাচিভ করতে মানে অনেক ইজি করে দেবে। আপনি চিন্তাই করতে পারবেন না, আপনার এরকম 2-4টা প্রজেক্ট আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার অনেক কিছুকেই একদম শিথিল করে দিতে পারে, ম্যাটারই থাকবে না যদি আপনার ওই স্কিলটা ওইখানে ওইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন। সো আমি হাইলি রেকমেন্ড করবো আপনি যখন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতেছেন এমন কিছু প্রজেক্ট করেন যেটা আসলে আউট অফ ইউর কোর্স, আউট অফ ইউর ইউটিউব টিউটোরিয়ালস অর এনিথিং, যেটা আপনি নিজে একেবারে নিজে নিজে করার চেষ্টা করছেন। অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা যেহেতু ওভারঅল টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে ডিটেলসে কথা বলছি রিগার্ডিং ফুল স্ট্যাক, আমরা একটু এআই তে আরেকবার একটু ফিরে আসি। সো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা যখনই সিকিউরিটির কথা চিন্তা করি আমরা মাঝে মাঝে এটাও ভাবতে পারি যে এআই হয়তো বা আমাদের প্রাইভেসি নিয়ে যাচ্ছে, বা হয়তো অন্য কোনো থার্ড পার্টি কোনো সাইটসকে তারা কি উল্টা আমাদের ইনফরমেশন গুলো রিভিল করে ফেলতে পারে কিনা। তো এআই ব্যবহার করে কিভাবে ব্যাক এন্ড ডেটা ম্যানেজমেন্টের জন্য সিকিউরিটি উল্টা বাড়াতে আমরা পারবো, এটা নিয়ে যদি একটু ডিটেলসে বলতেন। হ্যাঁ ডেফিনেটলি ভাই, এরকম অনেক টুলসও আমাদের কাছে অ্যাভেলেবল আছে। মানে যে এআই এর সবচেয়ে বড় যেটা আমি বলবো যে শক্তি, যেটা হয়তো আমার অ্যানালাইসিস করতে কম্পারেটিভলি অনেক বেশি সময় লাগতেছে, এআই কিন্তু খুব দ্রুততম সময়ে আমাকে সেটা অ্যানালাইসিস করে একটা মানে সঠিক ফিডব্যাক দিতে পারবে। সো আমার যদি ওই টেকনিক্যাল নলেজটা থাকে, ওর ফিডব্যাক অনুযায়ী কিন্তু আমি আমার সিকিউরিটি হোলগুলো খুঁজে বের করতে পারবো এবং সেটা আমি ইমপ্রুভ করতে পারবো। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টি হইতেছে এটা যেমন শুনতে আসলে খুব বেশি ইজি মনে হয়, সেটা আসলে মানে যেমন ধরেন অনেকটা ডিকশনারির মতো। আমি জানি একটা ডিকশনারিতে আসলে অলমোস্ট সব ওয়ার্ডই আছে, বাট ওই ওয়ার্ডটা খুঁজে বের করা এবং খুঁজে বের করে ওই ওয়ার্ডটা আমার সিচুয়েশন অনুযায়ী ইউজ করতে পারাটা একটা অনেক বড় স্কিল। আমার হয়তো পুরো ডিকশনারি মুখস্থ করার দরকার নেই, বাট আমি ওইটার থেকে যদি খুঁজে বের করতে পারি, আমি যদি ইউটিলাইজ করতে পারি, ওইটা আমাকে অনেক বেশি মানে হেল্প করতে পারে। সো এইরকম অনেক টুলস আছে। আমি স্পেসিফিক কোনো টুলসের নাম এই কারণে বলবো না, কারণ আজকে হয়তো যে টুলসটা অনেক বেটার, কালকে হয়তো সেটা নাও থাকতে পারে। এআই এর সবচেয়ে মজার ব্যাপারই হইতেছে এটা কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে এবং একটার থেকে আরেকটা বেটার এরকম বারবার চলে আসতেছে। সো এক্সিস্টিং যে টুলগুলো আছে, কারেন্ট যে টুলগুলো আছে, সেই টুলগুলো দেখে আমি আমার যে প্রজেক্ট বা আমার যে কাজগুলো, সেই কোডগুলো আমি অ্যানালাইসিস করতে পারি, সেখানকার সিকিউরিটি মানে হোল যে লুপগুলো সেগুলো আমি বের করতে পারি, অ্যান্ড দেন ওগুলো আমি আসলে আলটিমেটলি রিজলভ করতে পারি। সো সিমিলারলি ওই একই কথাই কিন্তু ঘুরে ফিরে আসতেছে যে এআই দিয়েই আমি সব করাইতেছি, ব্যাপারটা এমন না। আমার অলরেডি যে প্রজেক্টটা বা যে কাজটা চলতেছে সেটার আসলে ড্রব্যাকস কোথায় বা প্রবলেমস কোথায় সেটা আমি এআই কে অ্যানালাইসিস করে দিতেছি, বিকজ এআই এর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসলে অনেক 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 বেটার। সো ওই জায়গাটাতে আমি আমার ব্যাক এন্ড যে প্রজেক্টগুলো আছে সেগুলো ডেফিনেটলি কাজে লাগাইতে পারি আমার অল ওভার সিকিউরিটি ইমপ্রুভ করতে। বাট দ্য থিং ইজ, ওই সিকিউরিটি লজিকের কথাই বলেন বা আপনার পুরা কোড স্ট্রাকচার অ্যানালাইসিসের কথা বলেন, ওইখানে আপনার নিজের নলেজ থাকাটাও খুব ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই। এআই নিয়ে যখন আমরা কথা বলি তখন এর পাশাপাশি লেটস সে যে কোনো একজন ফুল স্ট্যাক ডেভেলপার সে যখনই জাস্ট একটা জবে জয়েন করতে চায় তখন তার জন্য যে রিকোয়ারমেন্টস গুলো দেওয়া হয়, তার জব ডিসক্রিপশনে যা যা জিনিস লেখা হয়, আই থিঙ্ক জব ডিসক্রিপশনেও বেশ কিছু চেঞ্জেস আসছে এবং ভবিষ্যতে আরো বেশি আসতে থাকবে। তো এই নিয়ে কিন্তু আর একজন অলরেডি একটা কোয়েশ্চেন করেই ফেলেছে, আমরা সেই কমেন্টটাকে আনছি। হাউ ডু ইউ সি এআই ইম্প্যাক্টিং দ্য ফিউচার স্কিল সেল রিকোয়ারমেন্টস ফর ফুল স্ট্যাক ডেভেলপার্স? ফিউচার স্কিল সেট রিকোয়ারমেন্টস গুলো কিভাবে চেঞ্জ হতে পারে ফুল স্ট্যাক ডেভেলপারদের জন্য এই এআই এর সাহায্যে? আপনার কি মতামত? এক্স্যাক্টলি। মানে একটা সময় ছিল, আমি যেটা আমার অনেক স্টুডেন্টদেরও বলি, দেখবেন আপনি একটা সময় এমন ছিল যে বাংলাদেশের অনেক কোম্পানি এমন অনেক লোকজনকে ইন্টার্নশিপে নিত যে আসলে কিছুই জানে না কোন অর্থে, যে ভাই আমি কিছুই জানি না কিন্তু আমি আপনাদের ওইখানে থাইকে শিখতে চাই। এবং ওই কোম্পানিগুলো এই টাইপের যারা আগ্রহী তাদের উপর ইনভেস্ট করতো যে ঠিক আছে তুমি শেখো, শিখে তুমি আমাদের সাথে কাজ করো। বাট দ্য থিং ইজ যে এই অপরচুনিটি কিন্তু আপনি এখন পাবেন না, যে আপনি কিছুই শিখতে পারবেন না, মানে কিছুই জানেন না বাট কোন একটা কোম্পানিতে ইন্টার্নশিপে যাচ্ছেন। তার মানে কি ওদের ইন্টার্ন কাকে নেবে এই রিকোয়ারমেন্টসও চেঞ্জ হয়ে গেছে। সো এখন তারা মিনিমাম এক্সপেক্ট করে যে আপনি কোনো কিছু জেনে তারপরে এখানে আসবেন। সো ন্যাচারালি এআই যখন ইভলভ হবে, সো আমি যখন কাউকে এরকম রিক্রুট করতে চাবো, আমি তো ডেফিনেটলি চাবো সে যেন কারেন্ট যে ট্রেন্ডগুলো, কারেন্ট যে এআই গুলো যেগুলো আমার কাজকে অনেক বেশি সহজ করতেছে সেটা সম্পর্কে তার জন্য একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং, সলিড নলেজ যেন আমার থাকে। সো আপনি দেখবেন যে কোনো কোম্পানি এমন কাউকে চাইতেছে না যে ভয় পাইতেছে যে এআই তাকে রিপ্লেস করে দিবে। সো এআই রিপ্লেস করে দিবে, এবং এই ব্যাপারটাতে আমার কাছে যেটা মনে
হয় যে রিসেন্ট টাইমে এআই ধরেন এই যে বিশাল প্রভাব, এবং এখানে এনভিডিয়ার সিইও যিনি, তিনি রিসেন্টলি একটা স্টেটমেন্টস এরকম দিছে যে বাচ্চাদের আসলে প্রোগ্রামিং শেখার দরকার নাই, কারণ এআই একটা সময় সমস্ত প্রোগ্রামিং করে ফেলবে, এই টাইপের একটা স্টেটমেন্ট দিছে। এখন আমাদের একটা ব্যাপার বোঝা উচিত যে এনভিডিয়ার সিইও আসলে কিসের, কোন কোম্পানির সিইও? সে গ্রাফিক্স কার্ড রিলেটেড, তাদের সবচেয়ে বড় বিজনেস, পৃথিবীর সবচেয়ে বড় গ্রাফিক্স কার্ড বড় নির্মাতা হলো তারা। সো ন্যাচারালি গ্রাফিক্স কার্ড যারা নির্মাণ করতেছে, যারা আসলে জিপিইউ প্রসেসিং পাওয়ার নিয়ে কাজ করতেছে, তারা তো আপনাকে বলবেই যে এআই সবচেয়ে, মানে এআই সবকিছু করে দিবে, কারণ তাহলে আলটিমেটলি তাদের সেলস বাড়বে। সো এটা খুবই ন্যাচারাল। সো আমি এই জিনিসটা চিন্তা করতেছি না যে উনি আলটিমেটলি, ডেফিনেটলি একজন আইটি সেক্টরে ইম্পর্টেন্ট পারসন, বাট ওনার প্রেডিকশনে যে আলটিমেটলি ট্রুথ, মানে এবং ওনার যে কোনো এখানে বিজনেস পার্সপেক্টিভ নাই, ব্যাপারটা এমন না। ডেফিনেটলি আই বিলিভ যে প্রোগ্রামিং, মানে এখন যদিও এটা খুবই অদ্ভুত শোনা যায় যে এনভিডিয়ার সিইওর কাউন্টার আমি দিতেছি, সো বাট দ্য থিং ইজ যে আলটিমেটলি প্রোগ্রামিং অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভ, বা আমরা যদি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট চিন্তা করি, আমাদের এখনো আসলে আমরা ভাই এখনো ফান্ডামেন্টাল জিনিসপত্রই শিখতে পারতেছি না, ফান্ডামেন্টাল জিনিসপত্রই ভালো মতো শেখাইতে পারতেছি না। সো ওই আপার এন্ডের রিপ্লেসমেন্ট অনেক ভয়ঙ্কর ব্যাপার। সো আমার যেটা মনে হয় যে বর্তমান কোম্পানিগুলো অনেক বেশি কনসার্ন যে আপনি যাকে রিক্রুট করতেছেন সে আসলে কারেন্ট ট্রেন্ড সম্পর্কে জানে কিনা, কারেন্ট এআই টুলস গুলো সে ইউজ করতে পারে কিনা। কারণ যেই কাজটা আপনি আসলে 5 ঘন্টা লাগাবেন, আমি এই টুলস গুলোর হেল্প নিলে আমি হয়তো সেটা আধা ঘন্টায় করে ফেলতে পারতেছি। সো এরকম সুবিধা যখন আমার কাছে থাকতেছে, তখন কেন আমি এটা ইউটিলাইজ করবো না? আমি ডেফিনেটলি এটা ইউটিলাইজ করবো। সো আমি তখন আলটিমেটলি চাবো না যে আমি এআই কোন একটা বটকে এখানে আমি ইন্টার্নশিপ দেবো। আমি চাবো এমন কাউকে যে ওই এআই বটকে নিজের মতো করে কাজে লাগাইতে পারে। সো আমি টোটালি অ্যাগ্রি করি যে ডেফিনেটলি বাংলাদেশের জব, বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড সব জবগুলোরই আপনার যে রিকোয়ারমেন্টস গুলো আছে, সেই রিকোয়ারমেন্টস গুলোতে অনেক পরিবর্তন আসবে, এবং সেখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই এর টাচ গুলো ডেফিনেটলি থাকবে। বাট দ্য থিং ইজ যে এই জিনিসটা খুব ভয়ঙ্কর কঠিন কিছু না। এটার সাথে যদি আপনি কোপ আপ করতে চান, শিখতে চান, এটা আসলে ভয়াবহ কঠিন কিছু না। আমি মনে করি যারা অ্যাবসলিউট বিগিনার, তাদের এখন সমস্ত এই চিন্তা বাদ দিয়ে যে জিনিসটা প্রথম কথা মাথায় রাখা উচিত যে না, আমার প্রোগ্রামিং ফান্ডামেন্টাল স্ট্রং করতে হবে, আমার প্রোগ্রামিং এর কোর কনসেপ্ট গুলো জানতে হবে, আমার বেসিক ডেটা স্ট্রাকচার জানতে হবে, অ্যালগোরিদম জানতে হবে, আমার কোড ডেভেলপমেন্ট জানতে হবে, আমার প্রজেক্ট বিল্ডিং জানতে হবে। দেন আমি ওইটা আস্তে আস্তে ইউটিলাইজ করতে থাকবো। আমি যেমন ছোট্ট আরেকটু এক্সাম্পল দিয়ে একটু ছোট্ট একটা টাইম নিই। আমরা যখন মানে ইনিশিয়ালি 2009-10 এই টাইমে যখন কোডিং স্টার্ট করতেছি, তখন ইউটিউবে আসলে এত খুব বেশি কন্টেন্ট নাই, তখন এত ভালো হাই এন্ড যে মানে কোড এডিটর গুলা এগুলাও নাই। আমরা সেই সময় করতাম কি, ধরেন আমরা যখন কোড করি, আমাদের কোড এডিটর কিন্তু আমাদের সাজেস্ট করে, নিচে কিন্তু অলরেডি সাজেস্ট করে যে আমি ধরেন সিএ এইটুকু লিখছি, ওই সিএ রিলেটেড যত ফাংশন আছে সে কিন্তু আমার ওইখানে শো করে। সো সে কিন্তু অলরেডি আমাকে হেল্প করতেছে। আমরা কি করতাম, আমরা ওই টাইমে এই অ্যাসিস্ট্যান্ট গুলো অফ করে দিতাম, আমরা নিজেরা টাইপ করতাম। আমরা ভাবতাম যে আমি যত বেশি লিখবো তত বেশি আমার মাসল মেমোরিতে ওটা অ্যাড হইতে থাকবে, এই কোডগুলো আমি হয়তো তত বেশি জানতে পারবো। বাট দ্য থিং ইজ ওইটা কিন্তু এখন দরকার নাই, কারণ যে জিনিস অলরেডি এক্সিস্ট করে ওটা মুখস্থ করার তো আমার কিছু দরকার নাই, তুমি এটা গুগলে সার্চ করলেই পাইতেছো। আমরা তো বিসিএস দিতে আসতেছি না যে আমার প্রত্যেকটা জিনিস, সরি আমি বিসিএস এর কারো অফেন্ড করতে চাই না, আমরা বিসিএস দিতেছি না। সো আমাদের প্রত্যেকটা জিনিস মুখস্থ করার দরকার নেই, আমার জানা দরকার যে আমি কি সার্চ করলে, কিভাবে খুঁজলে, কিভাবে বললে আমি সেটা পাবো। সো ন্যাচারালি আমি যেটা বিলিভ করি যে এই যে জব রিকোয়ারমেন্টস গুলোতে যে আপডেটস গুলো আসবে, এই আপডেটস গুলোর সাথে আমার কোপ আপ করতে হবে। এই মাইন্ডসেটটা যদি না থাকে, এটা একটা মানে কন্টিনিউয়াস পরিবর্তনশীল মার্কেট। আপনি 2010 সালের ওয়েব ডেভেলপমেন্টের সাথে 2024 সালের ওয়েব ডেভেলপমেন্ট মিলাইতে পারবেন না, অনেক তফাৎ, মানে অনেক তফাৎ এই জায়গাটাতে। এবং খুবই ন্যাচারাল, এটা শুধুমাত্র প্রোগ্রামিং সেক্টরের না, দুনিয়ার যে কোনো সেক্টরে আপনি যদি সময়ের সাথে নিজেকে আপডেট না করতে পারেন, আপনি আসলে পিছনে পড়ে যাবেন, এটা মানে চিরন্তন সত্য। সো সিমিলারলি আমার মনে হয় যে কনসার্ন না হয়ে আমরা, মানে কনসার্ন বলতে ধরেন ওই যে ওই মানে টেনশনে কনসার্ন না হয়ে পজিটিভলি আমরা বিষয়টা সম্পর্কে কনসার্ন থাকতে পারি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের স্টেপস গুলো নিতে পারি। এটাই আমার মনে হয় আসলে। অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর করে এত সুন্দর এক্সাম্পলস দিয়ে বোঝান। মোস্ট ডেফিনেটলি আমি বলবো যে যারা টেকনিক্যাল সাইডের লার্নার না, তাদেরও আরো শুনতে ইচ্ছা করবে। অ্যান্ড এট দ্য সেম টাইম একটু কমেন্ট সেকশনে সবাইকে একটু দেখতে বলবো যে আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 10 যেটা আছে, সেই 10টার কিন্তু ইন ডিটেলস সবকিছুই দেওয়া আছে ইন দ্য কমেন্ট সেকশন। আপনারা কারা যদি কেউ যদি জাস্ট ইচ্ছুক হয়ে থাকেন টু জয়েন আওয়ার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ, মোস্ট ডেফিনেটলি আপনি সেখানে দেখে নিতে পারেন। এখানে কিন্তু আমরা একই সাথে এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, পাইথন, জ্যাঙ্গো, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, মাইএসকিউএল এগুলো সব শিখছি, এবং এট দ্য সেম টাইম ফরেন ইন্টার্নশিপ অপরচুনিটি পাচ্ছি। অ্যান্ড রাইট নাও আমরা কথা বলছি সাইদুর রহমান সেতু ভাইয়ের সাথে, হু ইজ দ্য ফাউন্ডার অফ জেএস বাংলাদেশ। অবশ্যই উনি আমাদের সাথে আছেন, আমাদের অ্যাক্টিভ কেয়ারস এর একজন ইনস্ট্রাক্টর। উই আর সো লাকি টু হ্যাভ হিম। অ্যান্ড আপনারা আজকে আমাদের এন্টায়ার ডিসকাশন শুনেই বুঝতে পারছেন যে তার ওভারঅল
how well educated he is, how knowledgeable he is, এবং at the same time he is a fantastic teacher. আপনি সবকিছুই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো না, মাচ এবং ভাই। মজা আমি এখানে জাস্ট এড জি যেটা করতে চাই যে ধরেন আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে যেটা করি আমরা কিন্তু এআই এর টাচটা রাখি। মানে আমরা ডেফিনিটলি যাতে আমার স্টুডেন্টরা এই ব্যাপারটা সম্পর্কে একেবারে মানে ভয়ঙ্কর লেভেলে মানে ভয় না পায় এবং আলটিমেটলি সেটা যাতে ইউজ করতে পারে আমরা একদম শুরু থেকেই হইতেছে এই জিনিসটা আমরা মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ইভেন একদম ভিএস কোডের ছোট্ট এক্সটেনশন ট্যাব 9 থেকে স্টার্ট করে আমরা চ্যাট জিপিটি বলি বা ডেভিনিয়ায় যাই বলি, কোপাইলট, গিটহাব কোপাইলট, যতগুলো টুলসই আছে আমরা চেষ্টা করি যে আসলে এই টুলসগুলো কিভাবে কাজ করে এটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার। বাট দ্য থিং ইজ যে আপনি কখন ধারণা দিতে পারবেন, অটোমেশন কখন করতে পারবেন, যখন আপনি নিজে জানেন জিনিসটা সম্পর্কে, তাই না? আপনি যদি না জানেন তখন তো আপনি আলটিমেটলি বুঝবেনও না যে আপনি কোথা থেকে কি কোড নিয়ে আসতেছেন, কি কোড করতেছেন। সো এই পুরা জিনিসটারই একটা টাচ আমরা ফুল স্ট্যাক যে ওয়েব ডেভেলপমেন্ট যেটা ব্যাচ আমাদের রানিং 10 যেটা আসবে এই জায়গাটাতে আমরা এটা রাখার চেষ্টা করতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা কমেন্টে অ্যাকচুয়ালি ব্যাকএন্ড নিয়ে একটা প্রশ্ন পাচ্ছি যে জাস্ট খুব ক্লিয়ারলি এখানে প্রশ্ন করেছে বাংলাদেশে কোন ল্যাঙ্গুয়েজ শেখা ভালো হবে ব্যাকএন্ডের জন্য। আচ্ছা, এখন তো এই একটা এইটা কমেন্ট হইতেছে পাচ্ছি। যে বাংলাদেশের জব মার্কেটের কথা যদি আপনি চিন্তা করেন, এখানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে এখনো পিএইচপির বিশাল মার্কেট আছে, পিএইচপির বিশাল মার্কেট আছে। আপনি লারাভেল দিয়েও যদি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখতে চান এটাও খুব নাইস একটা ডিসিশন হইতে পারে, গুড একটা ডিসিশন হইতে পারে। ইভেন পিএইচপি নিয়েও আমাদের একটা আপকামিং কোর্স আসতেছে যেখানে আমরা আসলে একদম র পিএইচপি নিয়ে কাজ করবো। আমার সাথে শ্রদ্ধেয় হাসিন হায়দার ভাই আছেন এবং আরো অনেক মানে খুবই কোয়ালিফাইড মেন্টররা এখানে আমাদের আছেন আর কি, যারা পিএইচপি নিয়ে কাজ করবেন। সো পিএইচপি একটা খুব নাইস চয়েস হইতে পারে। আর আপনি যদি একটু চিন্তা করেন যে আমি একটু রিমোট জব নিয়ে চিন্তা করতে চাই বা আমি একটু বাইরেও চিন্তা করতে চাই, সেক্ষেত্রে আপনি আসলে নোড জেএস এর দিকে এক্সপ্লোর করতে পারেন, পাইথন জ্যাঙ্গোর দিকেও আপনি এক্সপ্লোর করতে পারেন। সো আলটিমেটলি আপনার কাছে তিনটা চয়েস আছে। আপনি চাইলে পিএইচপি নিয়েও কাজ করতে পারেন, আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট নিয়েও কাজ করতে পারেন, আপনি চাইলে পাইথন নিয়েও কাজ করতে পারেন। সো কোনোটারই ডিমান্ড কম না, ডিমান্ড কম সেটা হইতেছে যে আপনি কোন একটা শিখতেছেন ওইটা ভালো পারেন না, ওইটার হলো ডিমান্ড কম। এছাড়া কোনো কিছুর ডিমান্ড কম না, আপনি যদি পারেন সবকিছুর ডিমান্ড আছে। ইভেন আপনি যদি রুবি অন রেলসও খুব ভালো মতো পারেন আপনার সেটারও আনবিলিভেবল ডিমান্ড আছে। সো ডিমান্ডের প্রশ্নটা আমার কাছে এই জন্য ইরিলিভেন্ট মনে হয়। ডিমান্ড আসলে আপেক্ষিক, এটা ডিপেন্ড করে আপনি কতটুকু স্কিলড তার উপরে আসলে ডিমান্ড ডিপেন্ড করে। ডিমান্ড কখনো কারেন্ট টেকনোলজির উপরে ডিপেন্ড করে না, বিকজ এইগুলো অলরেডি মানে বহু বছর ধরে কোম্পানিতে সাস্টেইন করতেছে, এখনো মানে আছে, সামনেও থাকবে। সো ন্যাচারালি এখানে পুরা ফ্যাক্টরটাই কাজ করবে যে আপনি কতটুকু স্কিলড তার উপরে। অফকোর্স ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা এরকম কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি। Can you please give a list of different AI tools we can look into for programming other than ChatGPT? কারণ আমরা সাধারণত AI, ChatGPT বলতে আমরা AI বুঝি। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমি আজকের যে লাইভে এখানে আমি চিন্তাই করতেছিলাম যে আমি স্পেসিফিক কোনো টুলস এর নামই বলবো না। মানে স্পেসিফিক এই টুলস গুলোর নাম না বলার যে মেইন রিজনটা হইতেছে যে আপনি সিম্পল একটা গুগল সার্চ যদি করেন যে প্রোগ্রামিং রিলেটেড এআই বা এরকম কোনো কিছু লিখে সার্চ করলে আপনি বিশাল একটা লিস্ট পাবেন। বাট দ্য প্রবলেম ইজ এই লিস্ট এক মাস পরে এরকমই থাকবে না, এক মাস পরে এই লিস্টটা আপডেট হবে, আর একটা নতুন টুলস আসবে, আর একটা নতুন টুলস আসবে। সো কোনো কিছুই আসলে এখানে মানে আলটিমেট সাস্টেইনেবল টুল ব্যাপারটা এমন না। চ্যাট জিপিটি ভেরি ফাইন, আপনি যদি ভিএস কোডে কথা চিন্তা করেন, ডেভিনিয়াই ভেরি ফাইন, আপনি যদি ভিএস কোডের কথা চিন্তা করেন, ট্যাব 9 অটো কমপ্লিটেশনের জন্য খুবই ফাইন। সো এরকম আসলে অনেক টুলস আছে, আপনার মানে আপনার চুজ করতে হবে যে কোন টুলসটা আপনার জন্য আসলে সবচেয়ে বেশি ইফেক্টিভ। মানে আমি স্পেসিফিক এখানে কোনো টুলস রেকমেন্ডও করতে চাই না, আমি যেটা চাই যে অল ওভার আপনার ওপেন থাকতে হবে যে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী, কারেন্ট ডেভেলপমেন্ট সিচুয়েশন অনুযায়ী যে কোন টুলসটা সবচেয়ে বেশি ভালো ফিডব্যাক দিতেছে। এটা জানার সবচেয়ে ভালো উপায় হইতেছে যে আপনি দেখবেন যে প্রোগ্রামিং রিলেটেড অনেক ব্লগ সাইট আছে এবং অনেক নাইস নাইস ইউটিউব চ্যানেলসও আছে, যেগুলো আপনি ইন্টারন্যাশনাল যে ইউটিউব চ্যানেলস গুলা, ব্লগ সাইট গুলা, এইগুলোতে আপনি একটু নজর রাখবেন যে কারেন্টলি কোন এআই কোন ফিচারটা মানে ভালো দিতে পারতেছে, কোনটা ভালো তারা আসলে কার কোড অ্যানালাইসিস বেটার, এগুলো আপনার একটু চোখ কান খোলা রাখতে হবে, বিকজ এগুলো কন্টিনিউয়াসলি আপডেট হয় আর কি। দ্যাটস ওয়াই আমি স্পেসিফিক কোনো টুলস এর নাম বা টুলস এর রেকমেন্ডেশন এখানে আসলে দিলাম না। ওকে ভাই, আপনি যে মাত্র যেভাবে বললেন যে আমাদের অনেক আপ টু ডেট থাকতে হবে এন্ড অলসো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপাররা কিভাবে তাদের কাজের জন্য সহায়ক হতে পারে এমন এআই এর লেটেস্ট আপডেট সম্পর্কে আপ টু ডেট থাকতে পারবে, এরকম কি কোনো আপনার রিসোর্সেস আছে, কোনো ওয়ে আছে তারা কিভাবে এভরি সিঙ্গেল ডে এই ট্রেন্ডস গুলো নিয়ে তারা জাস্ট জানতে পারবে?
হ্যাঁ, এক্স্যাক্টলি মানে এরকম মানে মানে অনেকগুলা ব্লগ সাইট আছে যেগুলো বেশ ইন্টারন্যাশনাল, মানে যে আপনি যদি দেখেন যে ডেভেলপার রিলেটেড অনেকগুলো ব্লগ সাইট আছে, অনেকগুলো নিউজ লেটার আছে, অনেকগুলো ইউটিউব চ্যানেলস আছে এই জায়গাগুলোতে। এবং বাংলাদেশেও আপনি এই জিনিসগুলো সম্পর্কে অনেক ভালো জানতে পারবেন। বাংলাদেশের প্রোগ্রামিং রিলেটেড যে গ্রুপগুলো আছে বা অনেক সিনিয়ররা আছে, তারা কন্টিনিউয়াসলি এই ব্যাপারগুলো নিয়ে পোস্ট করতেছেন, কন্টিনিউয়াসলি এই ব্যাপারগুলো নিয়ে আপনি জানতে পারতেছেন। এবং এই জিনিসটা আসলে খুব বেশি ডাইনামিক, তো এই জন্যই আসলে স্ট্যাটিক কোন একটা টুলস না। লাইক ধরেন এটা ফেসবুকের মতো একটা ওয়েবসাইট বা ধরেন গুগলের মতো একটা স্পেসিফিক ওয়েবসাইট, ব্যাপারটা এমন না। যেমন আমরা চ্যাট জিপিটির কথা সবাই জানি, চ্যাট জিপিটি খুবই ভালো, এবং চ্যাট জিপিটি ছাড়াও এরকম অলমোস্ট থাউজেন্ডস হয়ে গেছে বোধহয় এখন টুলস অলরেডি এক্সিস্ট করে স্পেসিফিক একটা টাস্কের জন্য। স্পেসিফিক ওইটা অনেক বেটার। সো এইরকম আপনার একটু আপ টু ডেট থাকার জন্য ব্লগ সাইটগুলো এক্সপ্লোর করাটা খুবই জরুরি, এবং ইন্টারন্যাশনাল যে বড় ইউটিউব চ্যানেলস গুলো আছে সেগুলো একটু ফলো করা জরুরি। বিকজ যেহেতু এটা আসলে স্ট্যাটিক কোনো জিনিস না, একটু ডাইনামিক, দ্যাটস ওয়াই আমাদের একটু একটু কানেক্টেড থাকতে হবে বিভিন্ন জিনিসগুলোর সাথে। যদি আমরা লেটেস্ট যে টুলস গুলা, সেগুলোর কাজ, সেগুলোর সীমাবদ্ধতা বা সেগুলোর আসলে ইউজ কেসটা সবচেয়ে বেটার কোথায়, এগুলো যদি একটু জানতে চাই আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা যদি একটু ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, এখানে বেশ কিছু ডিফারেন্ট ডিফারেন্ট টার্মস আছে। আই এম প্রিটি শিওর অডিয়েন্সে যারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে তারা ইচ্ছুক অ্যান্ড অল, তারা এটার সাথে একদম রিলেট করতে পারবে। তো সেই রিলেটেড কিছু জিনিস আমরা এআই এর সাথে একদম ইনকর্পোরেট করে এখন একটু প্রশ্ন করছি আপনাকে। যেমন ডেটাবেস কোয়েরি অপটিমাইজেশন। তো কিভাবে এআই ব্যবহার করে ডেটাবেস কোয়েরি অপটিমাইজেশন করতে পারবো? আচ্ছা, এখন আমাদের যেমন যেমন অনেক যে এক্সিস্টিং যে টুলস গুলার কথা আমরা বললাম, যদিও আমরা এখানে সবগুলার নাম বলতেছি না, বাট তারপরে অনেকগুলা টুলস আমাদের আছে যে টুলস গুলো সম্পর্কে যদি আমরা একটু সচেতন থাকি, দেন সেক্ষেত্রে আমরা এই যে ডেটাবেজের কথা যেটা আমরা বললাম, যে ডেটাবেজ ম্যানিপুলেশনের কথা বলি বা ডেটাবেজ কানেকশনের কথা বলি বা ওইটাকে অপটিমাইজের কথা বলি, সেগুলো আমরা এই টুলস গুলোর সাহায্যে নিতে পারবো। সো স্পেসিফিক কোনো টুলসে যেহেতু আমরা নাম বলতেছি না, অনেকগুলো টুলস আমাদের কাছে আছে। যেমন ট্যাব নাইনের কথা আমি বারবার রেফার করছি, এটা হচ্ছে স্পেসিফিক ভিএস কোড রিলেটেড। আবার কোড টি5 আছে আমাদের কাছে, গোস্ট রাইডার রিপ্লাইট আছে, এরকম অনেকগুলো আমাদের কাছে আসলে ছোট ছোট টুলস আছে। আমাদের মিউচেবল এআই নামে একটা এআই আছে, এটাও বেশ ভালো। সো কোড জেনার একটা হলো কোড জেনারেশন, মানে যেই এআই গুলো দিয়ে আমি কোড জেনারেট করতে পারবো, এটা একটা। আরেকটা হচ্ছে কোড অ্যানালাইসিস করা, যে আমি আমার এক্সিস্টিং কোডটাকে আসলে অ্যানালাইসিস করতে পারতেছি কিনা। এরকম অনেকগুলো সেপারেট সেপারেট টুলস আছে। সো যেরকম আমরা ব্যাকএন্ড, যখন আমরা ডেটাবেজ নিয়ে কথা বলতেছি, ডেফিনেটলি আমরা আসলে তাহলে ব্যাকএন্ড নিয়ে চিন্তা করতেছি। সো ব্যাকএন্ড রিলেটেড এরকম মানে একক কোনো এআই এর নাম বলার আসলে একটু ডিফিকাল্ট। আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদেরও সীমাবদ্ধতা আছে, যে আমরা স্পেসিফিক একটা টুলসকে কেন রেকমেন্ড করতে পারতেছি না, বিকজ কোনোটাই এখনো কিন্তু পারফেক্ট না। মানে অ্যাবসলিউট পারফেক্ট টুলস কোনোটাই এখনো না। এখন হয়তো কিছু বেসিক যে কাজগুলা বা বেসিক কোড জেনারেশনের জন্য হয়তো আমরা, বা বেসিক না, আপনি যদি ভালো প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানেন, অনেক অ্যাডভান্স কোড জেনারেশন আপনি হয়তো করতে পারবেন। বাট কোড জেনারেশন এবং সেই কোড অ্যানালাইসিস দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। তো এই জায়গাগুলোতে কোনো স্পেসিফিক একটা টুলসের নাম বলাটা খুবই খুবই ডিফিকাল্ট আর কি। বাট দ্য থিং ইজ যে আমরা আসলে এটা চাইলে অপটিমাইজ করতে পারবো। বাট যখন আসলে ডেটাবেজ অপটিমাইজেশনের কথা আসে, তখন হিউম্যান স্কিল এখানে অনেক বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে আর কি। মানে এখনো এমন স্টেজে আমরা যাইনি যে আলটিমেটলি ডেটাবেজ, যদি আমরা ডেটাবেজ ম্যানেজমেন্টের কথা যদি বলি, ডেটাবেজ অপটিমাইজেশনের কথা যদি বলি, ডেফিনেটলি এআই আমাদের এখানে হেল্প করতে পারে। বাট এখানে হিউম্যান টাচ, হিউম্যান সিস্টেম ডিজাইনের অনেক বড় ইম্প্যাক্ট আছে এখনো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা এআই নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা করলাম অ্যাকচুয়ালি। আমরা এট দ্য সেম টাইম ফুল স্ট্যাক ডেভেলপারদের আরেকটা যে জিনিসটা তাদের প্রয়োজন হয় বিফোর স্টার্টিং দেয়ার ক্যারিয়ার, সেটা হচ্ছে একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করা, মোস্ট ডেফিনেটলি। তো এখান থেকেই কিন্তু উই হ্যাভ অ্যানাদার কমেন্ট, আরেকটা প্রশ্ন আমরা পাচ্ছি। ভাইয়া, হাউ টু ক্রিয়েট পোর্টফোলিও ফর ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট? তো এটা যদি এন্টায়ার মেথোডোলজিটা বলে দিয়েন, এবং এট দ্য সেম টাইম পোর্টফোলিওর মধ্যে কি কি তারা ইনক্লুড করবে, কিভাবে তারা শুরু করতে পারে একজন বিগিনার হিসেবে। জি, এই নিয়ে একটু ডিটেলস জানতে চাচ্ছি। রাইট, গুড কোশ্চেন। মানে এখন এখানে একটা ব্যাপার আমার যেটা এখানে বলার আছে, ধরেন আপনার পোর্টফোলিওটা যেটা আপনি বানাইতে চাইতেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট কোন জায়গাটাতে, ধরেন আপনি যদি মানে স্পেশালি ফ্রিল্যান্সিং এর কথা যদি বলি বা আমরা রিমোট জবের কথা বলি, আপনার একটা পোর্টফোলিও আপনার অনেক বড় পরিচয় হিসেবে এখানে থাকতে পারে। এখন পোর্টফোলিওটা আমি আসলে কিভাবে রেডি করব, কোন কোন জিনিসগুলো রাখবো? যেমন দেখেন, আপনি নর্মাল টিপিক্যাল সিভি গুলো যদি একটু খেয়াল করার চেষ্টা করেন, যে টিপিক্যাল সিভি গুলোতে হয় কি, ধরেন আপনি কোনো একদিন ভার্সিটির কোনো একটা অ্যাসাইনমেন্টের জন্য C++ দিয়ে কাজ করছেন, আপনি আপনার পোর্টফোলিওতে স্কিলসে C++ অ্যাড করে দিলেন। কোনোদিন জাভা নিয়ে কাজ করছেন, আপনি জাভা অ্যাড করে দিন। আলটিমেটলি ওটা কিন্তু আপনার স্কিল না। মানে আপনি আপনার স্কিল সেটে যদি 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লেখেন, এইটা
এটা দিয়েই বোঝা যায় যে আপনি আসলে কোনোটাতে এক্সপার্ট না। সো এই জায়গাটাতে আমরা যেই ভুলটা করি যে আমরা যতগুলো টুলস বা যতগুলো স্কিল সেট নিয়ে এক্সপ্লোর করি প্রত্যেকটাই আমরা আমাদের পোর্টফোলিওতে মানে জাস্ট অ্যাড করতেই থাকি। সো জ্যাক অফ অল ট্রেডস হয়ে যায়, আমরা মাস্টার অফ নান হয়ে যাই, এবং শুরুর দিকে মাস্টার অফ নানের কোনো ভ্যালুই নেই। মানে জ্যাক অফ অল ট্রেডস কখন ভ্যালুয়েবল? যখন আপনি আসলে অলরেডি একটা সার্টেন পরিচয়ে বা একটা সার্টেন স্ট্যাকে অনেক ভালো, তখন আপনি বাকিগুলোতে হয়তো এক্সপ্লোর ডেফিনেটলি করতে পারেন এবং করা উচিত। সো শুরুর দিকে আপনি স্পেসিফিক একটা স্ট্যাকে বা একটা স্পেসিফিক ডোমেইনে ফোকাস করেন, সেটা ফ্রন্ট এন্ড হইতে পারে, সেটা মার্ন স্ট্যাক হইতে পারে, সেটা লারাভেল হইতে পারে, সেটা পাইথন জ্যাঙ্গো হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এবং ওইটার রিলেভেন্ট বিভিন্ন প্রজেক্ট আপনি বানান। শুধুমাত্র আরেকটা ভুল যেটা আমরা করি, আমরা যে প্রজেক্টটা বানাইছি, ধরেন আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইছি, আমি কি করতেছি, ওইটার স্ক্রিনশট নিয়ে আমি একটা কোনো রকমের লিঙ্ক দিয়ে দিলাম যে ওকে ফাইন, এটা আমি এখানে লাইভ করছি, এই হলো আমার ওয়েবসাইট। এইটা আসলে কোনো মানে মানে খুব বড় কিছু ক্যারি করে না। এইখানে খুব মারাত্মক ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখতে পারে যদি আপনি একটা কেস স্টাডিজ লেখেন যে আপনি যে প্রজেক্টটা করছেন, এই প্রজেক্টের চ্যালেঞ্জেস কি কি ছিল, এই চ্যালেঞ্জেস গুলো আপনি কিভাবে ওভারকাম করছেন, কোন কোন টুলস ইউজ করছেন, আপনার টুলস সিলেকশনের বিহাইন্ড দ্য লজিক কি ছিল। এই যে একটা আপনি কেস স্টাডিজ লিখতেছেন আপনার একটা প্রজেক্ট নিয়ে, আপনার 20টা প্রজেক্ট থাকার দরকার নাই, আপনার প্রজেক্টের মতো প্রজেক্ট যদি 3-4টাও থাকে আপনার পোর্টফোলিওতে, যেখানে আপনি এভাবে অর্গানাইজড ওয়েতে কেস স্টাডিজ লিখতে পারছেন, চ্যালেঞ্জেস গুলো বলতে পারছেন, আপনি নতুন কি কি শিখছেন সেটা বলতে পারছেন। মজার ব্যাপার হইতেছে একটা প্রজেক্ট যখন আপনি ফুল স্কেলে করতে যাবেন, কেউই ধরে নেয় না যে আপনি সব পারবেন। ধরে নেয় আপনি যখন শুরু করতেছেন, ডেফিনেটলি আপনি অনেক চ্যালেঞ্জেস ফেস করবেন। ওই চ্যালেঞ্জেস গুলো থেকে আপনি নতুন কিছু শিখতে পারছেন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা মানে আমি মনে করি যে আপনার মানে পোর্টফোলিওতে একটা স্টার হয়ে থাকতে পারে যে না, ওই ছেলেটা এই চ্যালেঞ্জেসটা ফেস করছে, ওইটা দইমা যায় না, ওইটা ও শিখছে। সো তার মানে আমি ওই 20টা আলাদা আলাদা র্যান্ডম প্রজেক্টের পক্ষে না, আমি সলিড 3-4টা প্রজেক্ট আমার পোর্টফোলিওতে রাখবো, যে 3-4টা প্রজেক্টের এক্সক্লুসিভ একদম কেস স্টাডিজ থাকবে, আমি নতুন কি কি শিখতেছি সেটা নিয়ে একটা আইডিয়া থাকবে। আরেকটা বড় ভূমিকা রাখতে পারে যদি আপনি যে জিনিসগুলো শিখতেছেন, এই জিনিসগুলো আপনি অন্য কাউকে বোঝাইতে পারতেছেন কিনা, এটা দ্বারা বোঝা যায় যে আপনি কতটুকু বুঝছেন। সো এখন সবাই তো ভিডিও টিউটোরিয়াল বানাবে না, তাহলে আমি কি করতে পারি, আমার আর্টিকেল রাইটিং অ্যাবিলিটি বাড়ানো দরকার, এবং এই আর্টিকেল রাইটিং অ্যাবিলিটি আবার আমি চ্যাট জিপিটিতে লিখলে হবে না, এমন ভাবে লিখতে হবে যেন আলটিমেটলি আমিই লিখছি, আমি কোডটা এক্সপ্লেন করতেছি। ছোট ছোট টপিক হইতে পারে, যেমন ধরেন আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনি কাজ করেন, মার্চটাকে কাজ করেন, ফাইন, আপনি জাভাস্ক্রিপ্টের ধরেন হোস্টিং নিয়ে একদিন একটা আর্টিকেল লিখলেন, যে আপনি জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস সেকশন নিয়ে একটা আর্টিকেল লিখলেন। সো আর্টিকেল যে আপনার টপ নচ হইতে হবে ব্যাপারটা এমন না। আপনি যখন বিগিনার, আপনি এটা চিন্তাই করে নেবেন আপনার কাছ থেকে কেউ টপ নচ রেজাল্ট এক্সপেক্টই করতেছে না, এক্সপেক্ট করতেছে আপনি হার্ড ওয়ার্কিং কিনা, আপনি ট্রাই করতেছেন কিনা, আপনি চ্যালেঞ্জেস গুলো নিতে পারেন কিনা, এইগুলা। সো এইগুলা কিভাবে বোঝা যাবে, যখন আপনি এই আর্টিকেল গুলা লিখবেন, তার মানে আমরা বুঝতে পারবো যে না, ও শুধু শিখতেছে ব্যাপারটা এমন না, ও নিজেকে এক্সপ্রেসও করতে পারে, যেটা খুব নাইস একটা সফট স্কিল, খুব ইম্পর্টেন্ট একটা সফট স্কিল। সো আপনি দেখেন আপনার পোর্টফোলিওতে বিভিন্ন প্রজেক্টস রাখতেছেন, বিভিন্ন কেস স্টাডিজ রাখতেছেন, আপনি আপনার একটা ব্লগ রাখছেন পার্সোনাল, যেখানে আপনি যে টপিকগুলো শিখতেছেন সেগুলো আপনি এক্সপ্লেন করার চেষ্টা করতেছেন। সো সেই জিনিসগুলো যদি আপনি ভিডিওতে এক্সপ্লেন করতে পারেন তাহলে তো খুবই নাইস, ইংলিশে করতে পারলে আরো ভালো। আর যদি আপনি না পারেন, আপনি আর্টিকেল লেখেন। সো দেখেন এইগুলোর কম্বিনেশনে আপনার ছোট্ট একটা পরিচয় দিয়ে, আপনার একটা কন্ট্যাক্ট দিয়ে আপনি যদি একটা ওয়েবসাইট বানাইতে পারেন, ওইটা যদি আপনি একটু নাইস এসইও করতে পারেন, এইটাই আপনার মানে বিশাল ব্যাপার হয়ে যেতে পারে আপনার ক্যারিয়ার শুরুর জন্য। বাট দ্য থিং ইজ যে আমরা খুব র্যান্ডম ফ্যান্সি ডিজাইন দিয়ে পোর্টফোলিও বানাই, আমি অমুক তমুক আমার চেহারা দিয়ে বড় করে দিলাম, র্যান্ডম 20টা লিখে দিলাম যে আমি 20টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি, আসলে কোনোটাই পারি না। আমি র্যান্ডম 10টা কোর্সে মানে কোর্সে ভর্তি হয়েছি, এখানে 20টা প্রজেক্ট করছি, ওই কোড আইনে বসাই দিলাম, একেবারে কাজ করবে না। সো ওই কেস স্টাডিজ রাখেন, আপনার গিটহাব প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট, আপনার গিটহাব প্রোফাইলটা রাখেন, যে দেখান যে আপনি কি কি কাজ করতেছেন, রিসেন্ট কোথায় কন্ট্রিবিউট করতেছেন, আপনি ওপেন সোর্সে কন্ট্রিবিউট করতে পারতেছেন কিনা, আপনি টিম ওয়ার্ক করতে পারতেছেন কিনা। এইরকম অনেকগুলো ছোট 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 ফ্যাক্টর যখন কম্বাইন হয়ে এখানে আপনার পোর্টফোলিওতে থাকবে, এইটাই আপনাকে মানে বহুদূর নিয়ে যেতে পারে। সো একটা সময় গিয়ে হয়তো আপনার এই পোর্টফোলিও আর দরকারই পড়বে না, যখন আপনি অলরেডি রানিং ক্যারিয়ারে মানে অলরেডি আপনি বিজি, তখন হয়তো আপনার পোর্টফোলিও এত কনসার্ন না হইলেও চলতে পারে। কিন্তু শুরুর দিকে যদি এই জিনিসগুলো আপনি করেন, বিলিভ মি অর নট, 100 জনের ভিতরে আপনি 99 জনের চাইতে আগায় থাকবেন। মানে এগুলো কেউই করে না, আমরা বারবার বলি কেউই করে না, বাট এগুলো একটু করলেই আপনি দেখবেন যে অন্য যে কারো চাইতে আপনার ইন্টার্নশিপ জব ম্যানেজ করা একেবারেই ইজি। বেশি বড় মোস্ট অ্যান্সার ডেফিনেটলি ভাই। না না না, একেবারেই না, কি যে বলেন। এট দ্য সেম টাইম, যেহেতু আমরা পোর্টফোলিও নিয়ে কথা বলছি, এবং আপনি কিন্তু অ্যান্সারটার মধ্যে বেশ কয়েকবার প্রজেক্ট নিয়েও আলোচনা করেছেন, যে 20টা প্রজেক্ট, এতগুলো প্রজেক্ট, এত এক্সেসিভলি প্রজেক্ট অবশ্যই না করে আমাদের একদম সলিড যেগুলো
অ্যাকচুয়ালি দরকার, রেলেভেন্ট টু মাই ওয়ার্ক, যেগুলো অ্যাকচুয়ালি আমার ভ্যালুয়েবল হবে, আমি না সেরকম ভাই কিছু একটা ভাই রাখা। ভাই এখানে জি জি এখানে 20টা প্রজেক্ট আমি করব। 20টা প্রজেক্ট করা জি নিয়ে জি 20-30টা প্রজেক্ট আমার করার সমস্যা না। সমস্যাটা হইতেছে কি যে আমি যেটা শোকেজ, মানে একটা হলো আমি প্র্যাকটিস পারপাসে করতেছি 20টা প্রজেক্ট, আমি শোকেজ করতেছি যে এই যে আমি এগুলা, এই 5টা হলো আমার ফ্ল্যাগশিপ প্রজেক্ট। সো ওই জায়গাটাতে সমস্যা, মানে আমার ওই র‍্যান্ডম 20টা প্রজেক্ট হলো আমার শেখার জন্য। আর আমি যখন কাউকে দেখাবো ওইরকম 5টা প্রজেক্ট আমার চুজ করতে হবে যে হ্যাঁ ওকে ফাইন, 5টা না হইলেও অ্যাটলিস্ট 3-4টা প্রজেক্ট আমার চুজ করতে হবে যে এগুলো হইতেছে আমার একদম ফ্ল্যাগশিপ লেভেলের প্রজেক্ট, যেগুলো আমি কাউকে দেখাইতে পারবো যে আমি এইগুলো দিয়ে আলটিমেটলি বিভিন্ন প্রবলেম সলভ করছি। বিকজ এন্ড অফ দ্য ডে আপনার প্রোগ্রামিং রিলেটেড যেই কাজগুলো আপনি করেন, ডেভেলপমেন্ট রিলেটেড যেগুলো আপনি করেন, এগুলো কোথাও না কোথাও কোনো না কোনো বিজনেসে লাগাবে। বিজনেস ছাড়া হুদাই আপনি একটা ওয়েবসাইট বানাবেন না। সো দ্যাটস ওয়াই আপনার মনে রাখতে হবে যে আমরা প্রোগ্রামাররা পিছায় থাকি ভাই সফট স্কিলের ব্যাপারটা এমন না, আমাদের বিজনেস রিলেটেড নলেজও খুবই কম, এবং আমরা মনে করি আমাদের বিজনেস নিয়ে জানার কোনো দরকার নাই, আমরা শুধুমাত্র কোডিং করে যাব। এই জিনিসটা খুবই 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 মানে রং একটা ব্যাপার। আমাদের ডেফিনেটলি বিজনেস নিয়ে জানতে হবে। বিজনেস লজিককে আমরা আলটিমেটলি কি করতেছি, প্রোগ্রামিং লজিকে ইমপ্লিমেন্ট করে আলটিমেটলি কোন একটা কোম্পানি বা আমার সেলফ একটা স্টার্টআপের আমরা বিজনেসটাকে গ্রো করতেছি। সো ওই জায়গাটাতে আমি যদি সেই জিনিসগুলো না প্রকাশ করতে পারি, আমার অ্যাপ্লিকেশন যদি কোনো প্রবলেম সলভ না করে, কোনো বিজনেস ক্রিয়েট না করতে পারে, আমি তো আলটিমেটলি প্রোগ্রামিং করে এখানে চ্যারিটি করব না। শুরুর দিকে যদি আমি ক্যারিয়ারের কথা চিন্তা করি, চ্যারিটি ডেফিনেটলি করতে পারি, কিন্তু যখন আমরা ওই ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছি, আমি সার্ভাইভ করার চিন্তা করতেছি। সো যখন আমি সার্ভাইভ করার চিন্তা করব, তখন ডেফিনেটলি বিজনেসের কোনো বিকল্পই নাই। সো একটু মাথায় রাখবেন যে আমরা যারা প্রোগ্রামিং করতেছি, আমাদের বিজনেস নিয়ে নলেজ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ছাড়া আপনি মানে কখনোই ওই কাঙ্ক্ষিত যে জায়গাটা বা যে ওই লিডিং যে পজিশন, এটা কখনোই আপনি অ্যাচিভ করতে পারবেন না অনলি কোডিং দিয়ে। ঠিক আছে? সো এই জন্য আমি বললাম যে 20টা প্রজেক্ট করেন সমস্যা নেই, বাট ফ্ল্যাগশিপ 4-5টা প্রজেক্ট আপনার চুজ করতে হবে, যেটা আলটিমেটলি ওইভাবে আপনি সাজাবেন আর কি। অবশ্যই ভাই, এবং এট দ্য সেম টাইম সেই মেন্টালিটিটাও থাকতে হবে যে আমি সেইগুলোই দেখাবো যেটা আমার রিক্রুটার দেখতে চাবে। তো এক্স্যাক্টলি। সেটাই, সেভাবে করেই নিজের পোর্টফোলিওটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলা উচিত। এট দ্য রাইট। সেম টাইম ভাই, আমরা যেহেতু কমেন্ট সেকশনেও দেখছি আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 10, যেটা ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে ওপেন করা হচ্ছে আমাদের ব্যাচ 10, তা নিয়েও আমরা একটু দেখছি। এন্ড এখানেও আমি বেশ বড়সড় একটা প্রজেক্ট লিস্ট দেখছি, যেটা ইন ডিটেলস আমাদের এখানে পড়ানো হবে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জেএস, পাইথন, জ্যাঙ্গো, এই নিয়ে। তো আমাদের এখানে কি কি টাইপস অফ প্রজেক্ট অ্যাকচুয়ালি করানো হবে, এবং আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথে কি এআই দিয়ে কোনো কমপ্লিট প্রজেক্ট তৈরি করে দেখানো হবে কিনা, এইটা নিয়ে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে মানে আমরা প্রজেক্টগুলো যেভাবে মানে প্ল্যান করছি, যেভাবে আমরা সাজাইছি, আমরা হইতেছে যে যখন একটা সার্টেন কনসেপ্ট আমরা শিখবো, আমরা প্রথমত জোর দিই আসলে কনসেপ্টে, বিকজ আমরা যেটা বিলিভ করি যে কারো যদি কনসেপচুয়াল নলেজ স্ট্রং থাকে, তার জন্য আলটিমেটলি ডেভেলপমেন্ট অনেক বেশি ইজি হয়ে যায়। সো প্রোগ্রামিং ফান্ডামেন্টালস গুলা, কনসেপ্ট গুলো হয়তো আমরা সবচেয়ে বেশি জোর দিব, এবং সেই কনসেপ্ট গুলোর উপরে বেস করে আমরা অনেক বেশি প্রবলেম সলভিং করবো। সরি। সো প্রবলেম সলভিং করার পরে আলটিমেটলি দেন হইতেছে যে আমি প্রবলেম সলভিং করলাম, আমার লজিক বিল্ডিং অ্যাবিলিটি বাড়লো, এটা তো আলটিমেটলি আমার কোনো না কোনো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে হবে। সো ওই প্রজেক্টগুলো আমরা তখন ওইভাবেই চুজ করি, ধাপে ধাপে চুজ করি। আমরা যখন ইনিশিয়ালি HTML CSS শিখতেছি, তখন আমরা ডেফিনেটলি ফ্রন্ট ইউআই যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো আমরা করার ব্যাপারে মানে নিশ্চিত থাকতে হবে। আমরা CSS এ ভালো নলেজ আমরা অ্যাচিভ করতে পারবো, আমরা যাতে যে কোনো জিনিস ডিজাইন করতে পারি, যে কোনো জিনিস আমরা যাতে আমাদের মতো করে HTML CSS এ স্ট্রাকচার দাঁড় করাইতে পারি, সেটা আমরা এনশিওর করবো। আমরা জাভাস্ক্রিপ্টে যখন যাবো, জাভাস্ক্রিপ্টে যাওয়ার সময় আমরা প্রথম দিকে প্রচুর পরিমাণে প্রবলেম সলভিং করবো, এবং এরপরে লাস্টের দিকে আমরা হইতেছে ডম নিয়ে বা ডকুমেন্ট অবজেক্ট মডেল যেটাকে আমরা বলি, ডম রিলেটেড অনেকগুলো প্রজেক্ট আমরা আলটিমেটলি বানাবো। এবং ডম রিলেটেড প্রজেক্টগুলোতে বেসিক্যালি স্টুডেন্টরা সবচেয়ে বেশি মজা পায়, কারণ ওইখানে ছোট ছোট গেম বানানো যায়, ছোট ছোট অনেক টাস্কগুলো বানানো যায়, কিন্তু ওইগুলো পুরোটাই থাকে হইতেছে আমার ক্লায়েন্ট বেস, মানে আমার শুধুমাত্র আমি আমার ব্রাউজারে কাজ করতে পারতেছি। সো ওইটার সাথে তো আলটিমেটলি আমার ডেটাবেজের কানেকশন করা দরকার, তাই না? সো ডেটাবেজের কানেকশন করার জন্য আমরা তখন আবার ব্যাকএন্ড শিখবো, আমরা রিঅ্যাক্ট জেস শিখবো, রিঅ্যাক্ট জেস দিয়ে এই জিনিসগুলোকে আরো অনেক বেশি ফাস্টার ডাইনামিক আমরা বানানোর চেষ্টা করবো। সো কম্বাইনলি আমরা যেটা করি যে পুরো জার্নিটার বিভিন্ন ফেজ আমরা ভাগ করে নিই, সেই ফেজগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রজেক্টস আমরা হইতেছে স্টুডেন্টদের রেকমেন্ড করি। এখন এই জায়গাটাতে আমরা বারবার যেটা বলি যে আমরা যখন একটা কোর্সের প্ল্যান করি, কোর্সের আউটলাইন রেডি করি এবং প্রজেক্টস প্ল্যান করি, তখন ডেফিনেটলি আমরা কিন্তু ম্যাস অডিয়েন্সের কথা চিন্তা করি, আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্সনের নিড অনুযায়ী কিন্তু সেটা আমরা করতে পারি না। আর পৃথিবীর কোনো সিলেবাসই কখনো 100% মানুষের জন্য স্যাটিসফাইড মানে হইতে পারে না, মানে সবার জন্য সেটা মানে আইডিয়াল এটা কখনোই হইতে পারে না। সো এই জন্যই অন এভারেজ আমাদের চিন্তা করতে হয়। বাট আমরা সবসময় যেটা স্টুডেন্টদের রেকমেন্ড করি যে আমরা যেটা ক্লাসে করতেছি, এটার বাইরে গিয়েও যাতে আমি করতে চাই, এটার বাইরে গিয়ে আমি করতে পারি। তখন যেটা একটা কমন প্রশ্ন আসে যে ভাই আমি প্রজেক্ট আইডিয়া কোথা থেকে পাবো, আমি কি নিয়ে প্রজেক্ট বানাবো? এই যে যেটা ব্যাপার, এনিথিং মানে শুরুর দিকে এনিথিং, ধরেন আপনার একটা ফোন আছে, ফাইন, আপনি একটা ফোন নিয়ে ওয়েবসাইট বানাই ফেলেন,
সেই ফোনের ফিচার্স, সেই ফোনের কয়েকটা ছবি সুন্দর একটা বানাই ফেলেন। আপনার ধরেন একটা মাইক্রোফোন আছে, আপনি মাইক্রোফোনটা নিয়ে একটা ওয়েবসাইট বানাই ফেলেন। দেখেন ইন্টারন্যাশনাল মাইক্রোফোন ওয়েবসাইট গুলো কিভাবে বানাইছে। আপনার একটা কিবোর্ড আছে, আপনি কিবোর্ড নিয়ে সার্চ করে দেখেন যে ইন্টারন্যাশনাল যে কিবোর্ড যে কোম্পানিগুলো ওরা কিভাবে ওয়েবসাইট বানাইছে। আপনার চারপাশে প্রজেক্ট আইডিয়ার অভাব নাই, আপনি বানাইতে থাকেন। আপনার একটা ফ্রেন্ডের হয়তো শপ আছে, আপনি সেটা নিয়ে একটা প্রজেক্ট বানান। ওইটা যে আপনার ভিজুয়ালি খুব অ্যাপিলিং হইতে হবে ব্যাপারটা তেমন না। আপনি শুরুর দিকে তো ওইরকম মানে মানে একটু খাপ ছাড়া প্রজেক্টই করবেন, কারণ ওইটা করতে করতেই তো আপনি ইমপ্রুভ করবেন ধাপে ধাপে, তাই না? আপনি যদি শুরু না করেন কখনোই আপনি ইমপ্রুভ করতে পারবেন না। সো আজকে দাবা খেলা আপনি শিখবেন, কালকে আপনার মানে ইলো 2000-এর উপরে হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আপনার প্রচুর হাঁটতে হবে, প্রচুর শিখতে হবে, জানতে হবে। ব্যাপারটা এরকমই, এটা ক্রমান্বয়ে ইমপ্রুভ হয় আর কি। সো এই জন্যই আমরা ওই ফেজ বাই ফেজ প্রজেক্ট গুলো করাই, ছোট থেকে ধাপে ধাপে বড় করে আমরা আস্তে আস্তে ফুল স্ট্যাক প্রজেক্টের দিকে যাই। এবং এখানে আমরা এআই এর টাচ ডেফিনেটলি রাখি, কিন্তু আমরা এআই দিয়ে কমপ্লিট প্রজেক্ট আসলে করি না। এখানে আবার একটা বড় সমস্যা আছে, মানে এটা টু আর্লি হয়ে যায়, মানে একটা একটা স্টুডেন্টের জন্য বেশি আগে হয়ে যায় ফুল এআই দিয়ে যদি আমরা কমপ্লিট সব কাজ করতে চাই। বিকজ মানে আমার এআই তে যেটা, এআই কে যখন আপনি একটা প্রম্পট দিবেন সেটা আপনাকে ফুল কোড দিয়ে দিবে, বাট ওই কোডের লজিকটা কি হইলো, এক্সপ্লেনেশনটা তো ধাপে ধাপে আমার বুঝতে হবে। সো আমরা আসলে প্রথমে মানে আমাদের মতো করে আমরা হ্যান্ড কোডেড সিস্টেমেই আগাবো, আমরা হ্যান্ড কোড করেই প্রত্যেকটা জিনিস করব। যখন আমি হ্যান্ড কোডটা বুঝে যাব তখন আমার জন্য আসলে এআই দিয়ে সেটা করা একেবারেই কঠিন কিছু হবে না, একেবারে ইজি হবে। সো আমরা হ্যান্ড কোডের দিকে ইনিশিয়ালি ফুল ফোকাসটা দিই, কনসেপ্টের দিকে ফোকাস দিই, এবং ফেস বাই ফেস যে বিভিন্ন স্মল টু মিডিয়াম টু লার্জ সাইজের যে প্রজেক্টগুলো ওইভাবে আমরা ওইটাকে আসলে প্ল্যান করে সাজাইছি আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড এট দ্য সেম টাইম সবাই তো দেখছেই আমাদের ইন ডিটেলসে আমরা কিন্তু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 10 নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা কি কি জিনিস দেখাবো অ্যান্ড সো অন সবকিছু কিন্তু আপনি এই লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন ইন ডিটেলস। এট দ্য সেম টাইম ভাই, আমরা যেহেতু বুঝলাম প্রজেক্টের ব্যাপারটা এবং আমাদের বিগিনার লেভেলদের জন্যই সেই রকম ভাবে ইজি করে জিনিসটাকে সাজানো হয়েছে এবং ফর দ্য অ্যাভারেজ অডিয়েন্স এই জিনিসটাকে ক্রিয়েট করা হয়েছে। এট দ্য সেম টাইম নিশ্চয়ই এআই রিলেটেড কিছু টপিক এখানে কভার করা হবে। সো কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করছি রিগার্ডিং এআই, এটা নিয়ে একটু জানতে চাই। ডেফিনেটলি আমরা সবচেয়ে বেশি ইনিশিয়ালি ফোকাস দিব হইতেছে আসলে কোড জেনারেশন, বা আমরা যেটা ওই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটা বলতেছি, যে আমি কিভাবে আমার এক্সাক্ট রেজাল্টটা খুঁজে বের করতে পারি, আমি যেটা চাইতেছি এটা আমি এআই দিয়ে কিভাবে জেনারেট করাইতে পারি, এবং সেটা আমি কিভাবে ডিবাগ করতে পারি। মানে আমি যাতে মানে একদম অন্ধের মতো ওর কোড কপি করে বসাই দিলাম আর আমার কাজ করতেছে না, এইভাবে যেন আমি চিন্তা না করি। আমার যাতে সেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর যে ধারাটা সেটাও যাতে বেটার হয়, কিভাবে আমি সার্চ করব, কোনটা সার্চ করব, কোন কোন কিওয়ার্ড গুলো আমি কিভাবে রিপ্লেস মানে দিব, এন্ড ওই আউটপুটটা আমি কিভাবে অ্যানালাইসিস করব এবং সেটা আমি কিভাবে আসলে জোড়া দিব। সো ব্যাপারটা এমন হয় যখন আমরা পুরোটা হ্যান্ড কোড করি, পুরো লজিক বিল্ডিং আমি নিজে করতেছি, তখন কিন্তু পুরাটাই আমার কন্ট্রোলে থাকতেছে। সো যখন আমি পার্ট বাই পার্ট কোড এভাবে জেনারেট করতে চাইতেছি, ওইটা আমি ডিবাগ করতে চাইতেছি, তখন কিন্তু আমাকে আরো অনেক বেশি কেয়ারফুল থাকতে হইতেছে। ইউ নেভার নো যে ওইটা 100% পারফেক্ট, সো ওইটারও অনেক ফ্লস থাকতে পারে। সেই ফ্লসটা আপনার ধরার চিন্তা ভাবনা রাখতে হবে, যে এইটার জন্যই আমাদের আসলে শুরুর দিকে যদি আমরা আসলে এআই ডিপেন্ডেন্ট হয়ে যাই, এটা আমরা কখনোই করতে পারবো না। আমার তো আগে কোর জিনিসটা জানতে হবে, জানার পরে না আমি সেটার ভুল ধরতে পারবো, রাইট? সো এই জন্যই আমরা যেটা করবো যে একটু ব্যালেন্স করার চেষ্টা করব। আমরা শুরুর দিকে ফুল ফোকাস দেবো হ্যান্ড কোডেডে, এআই কে আমরা রাখবো একেবারে যখন আমরা জব রিলেটেড প্রিপারেশন গুলো নিতেছি। বিকজ আমরা এভারেজদের জন্য টার্গেট করে কোর্স ডিজাইন করলেও আলটিমেটলি যারা ভালো করে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে ভালো করে, কুইজে ভালো করে, একটা মানে স্পেসিফিক মার্কস যারা আসলে রাখতে পারে, তাদের নিয়ে কিন্তু আমরা স্পেশালি কাজও করি, বিভিন্ন জব রিলেটেড বা সফট স্কিল রিলেটেড, এবং ইন ফিউচার আমরা বিভিন্ন ওয়ার্কশপও অ্যারেঞ্জ করবো, যেখানে আমাদের বাকি ব্যাচের যারা স্টুডেন্ট আছে তারাও অ্যাটেন্ড করতে পারবে। সো তখন গিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলবো যে কিভাবে এখন আপনি এআই কে আপনার পক্ষে কাজে লাগাইতে পারেন। শুরুর দিকে আমি ফ্যামিলিয়ার থাকবো যে কি কি করা যায়, পসিবিলিটিস কি কি আছে, কিন্তু সেটা ডেফিনেটলি ফান্ডামেন্টাল লস করে জাস্ট মানে কপি পেস্ট করে এটা হবে না। আমাকে ডেফিনেটলি বুঝতে হবে যে আমি এখানে কি করতেছি। সো যেহেতু এটা বিগিনার ফোকাসড কোর্স, আমরা আসলে এআই দিয়ে ফুল প্রজেক্ট বা একদম এআই বেসড মানে ব্যাপারটা এইভাবে আমরা যাব না। আপাতত আমরা এআইটাকে একটু সাইডে রাইখা আমাদের কোর ফান্ডামেন্টালের উপরে জোর দিব। সো আমাদের তখন হয়তো লং রানে গিয়ে আমাদের জন্য সেটা অ্যাডাপ্ট করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে আর কি। অবশ্যই ভাই। এট দ্য সেম টাইম আমরা যেহেতু অনেকগুলো বেনিফিটস নিয়ে কথা বললাম, মোস্ট ডেফিনেটলি আপনি আপনার এন্টায়ার ক্যারিয়ার লাইফে এই পর্যন্ত অনেক ডেভেলপারদেরকে দেখেছেন, তাদের সাথে কাজ করেছেন, আপনার আন্ডারে ওয়ার্ক করেছে মোস্ট ডেফিনেটলি। তো এখান থেকে আমি আরেকটা কোয়েশ্চেন আসি যে রিগার্ডিং চ্যালেঞ্জেস। তো আপনার কাছে কি মনে হয় ফুল স্ট্যাক ডেভেলপারসরা সাধারণত কোন কোন চ্যালেঞ্জেস গুলো ফেস করে, তারা যখন এই এআই ফাংশনালিটিস গুলোকে তাদের অ্যাপ্লিকেশনস এর মধ্যে ইন্টিগ্রেট করে, তখন সাধারণত কি কি চ্যালেঞ্জেস তারা ফেস করে?
রাইট। আচ্ছা, চ্যালেঞ্জেস আসলে ধরেন অনেক টাইপের আছে। এখন আমাদের কারেন্ট সিচুয়েশন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে আমি যেটা দেখতেছি যে সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জেস যেটা হয়ে যাইতেছে যে একটা অদ্ভুত হতাশা, কেমন জানি একটা হতাশা সবার ভিতরে যে এই সব রিপ্লেস করে দিল, এই করে দিল, সেই করে দিল। এই হতাশা, এইটাই আমি আমি এটার বেইজ আমি আসলে ধরতে পারি না। এখন ট্রুলি এআই যদি কোন একটা স্পেসিফিক ক্যারিয়ারে খুব বড় থ্রেট হয়, আমার কাছে মনে হয় যেটা আসলে কন্টেন্ট রাইটিং এ খুব ভালো একটা থ্রেট হইতে পারে। বিকজ এআই এত বেশি স্মার্ট হয়ে যেতেছে, একদম কিছু স্পেসিফিক কিছু কন্টেন্ট রাইটিং আপনি ধরতেই পারবেন না যেটা আসলে এআই লিখছে। সো বাট দ্য থিং ইজ যে ওই কন্টেন্ট রাইটিং এর সাথে প্রোগ্রামিং এর অনেক তফাৎ আছে। কন্টেন্ট রাইটিং খুবই নাইস, অনেক লজিক ওইখানেও লাগে, অনেক বেশি ক্রিয়েটিভিটি ওইখানেও লাগে, যে কারণে যত এআই স্মার্ট হোক না কেন, প্রপার কন্টেন্ট রাইটিং এরও কখনো ভ্যালু কমবে না, একটা ভ্যালু স্ট্যান্ডার্ড থাকবেই। কিন্তু এই যে বাজওয়ার্ড যে না আমাদের এটা সব চলে যেতেছে, সব নাই হয়ে যেতেছে, এই ভয়টাই আমার কাছে মনে হয় যে অনেককে হতাশ করে দিতেছে খুব শুরুতেই। বিকজ যখন একটা মানুষ কোনো একটা জিনিস শিখতে চায়, ন্যাচারালি তার কনফিডেন্স লেভেলটা অনেক লো থাকে এবং তার কনফিউশনও অনেক বেশি থাকে। যারা অলরেডি জানে তাদের কিন্তু কনফিউশন খুব কম, কনফিডেন্স অনেক হাই। কিন্তু যখন আমি শুরু করতেছি, আমি অনেক কিছু পারি না, তখন আমার কনফিডেন্সও কম, আমার কনফিউশনও বেশি। সো কনফিডেন্স কম, কনফিউশন বেশি, এই দুটোই আপনার ডিপ্রেশনের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো এই জায়গাটাতে আপনি ওই সময় যেটা চিন্তা করবেন যে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জেস এখন দাঁড়ায় গেছে এআই না, আমি নিজে, আমার ওন সাইকোলজি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জেস হয়ে দাঁড়াইছে। সো এই জায়গাটাতে আমাদের যেটা করতে হবে যে না ভাই, আমি আমার সলিড একটা গাইডলাইন বা সলিড একটা যে আমি পাথ যেটা চিন্তা করছি যে আমি এইটা হইতে চাই এবং ওইটা হওয়ার জন্য আমার এই পয়েন্টগুলো শিখতে হবে, এইটা আপনি ধারাবাহিকভাবে শিখতে থাকেন, ওয়ান বাই ওয়ান শিখতে থাকেন। এইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, দেন তখন আসলে এটা কোনো প্রবলেম হবে না। আর জবের ক্ষেত্রে চ্যালেঞ্জেস যদি প্রশ্ন এমন থাকে যে জবের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জেস ফেস করতেছি কিনা, না ভাই, জবের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জেস নাই। যে পারে তার জন্য এআই আসলে অনেক বেশি হেল্পফুল, সে অনেক সহজে কাজে লাগাইতে পারতেছে, তার জন্য এটা আসলে তার লাইফটাকে ইজি করে দিচ্ছে, অনেক বেশি ইজি করে দিচ্ছে। সো এই জায়গাটাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জেস আমার কাছে মনে হয় আমাদের ওন সাইকোলজিটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস। বিকজ এন্ড অফ দ্য ডে এআই কেও ডেভেলপ করতে প্রোগ্রামারই লাগে। সো প্রোগ্রামারের আসলে আলটিমেটলি আপনি বিকল্প খুব সহজে পাবেন না। অবশ্যই ভাই, এটা যখন আমরা চিন্তা করি যে এআই কে ডেভেলপ করতেও তো প্রোগ্রামেই লাগলো, তো ইন দ্যাট হুম। কেস প্রোগ্রামারকে কি পুরোপুরি ভাবেই রিপ্লেস করা সম্ভব? অবশ্যই না। আমরা অলমোস্ট 1 ঘন্টা কথা বলে ফেলেছি রিগার্ডিং এআই এবং ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। আমরা অনেক কিছু নিয়ে জানলাম, অনেক ইনফরমেটিভ একটা সেশন ছিল অ্যাজ ইউজুয়াল। যখনই আপনার সাথে কথা বলি আমরা এরকম অনেক অনেক কিছু জানতে পাই, অনেক কিছু নিয়ে ইন্সপায়ার্ড হই, মোটিভেটেড হই। এট দ্য সেম টাইম আমরা যেহেতু ওভারঅল আমাদের এই সেশনটি শেষ পর্যায়ে চলে এসেছি, আমার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে এটাই থাকবে: ভবিষ্যতে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে আপনি এআই এর কি কি ভূমিকা দেখছেন, এবং এই যে এই ভূমিকাগুলো দেখছেন এটাকে আপনি কিভাবে দেখছেন? হোয়াট ইজ ইয়োর পয়েন্ট অফ ভিউ? ইন দ্য ফিউচার আমরা এআই কে আর কিভাবে পেতে পারি? ওকে, গ্রেট। আচ্ছা, আমি বলি, দেখেন এই যে অ্যাপলের সিরি, গুগলের গুগল অ্যাসিস্ট্যান্ট, বিক্সবি, এরকম অনেকগুলা কিন্তু ফোনে অ্যাসিস্ট্যান্ট কিন্তু অনেক আগে থেকে ওরা ডেভেলপ করার চেষ্টা করতেছে এবং এটা কিন্তু আজকে থেকে 8-10 বছর আগে থেকেই ছিল। যখন আমরা এআই নিয়ে এত কথা বলতেছি না বা এত আমরা হাইপড ছিলাম না, তখন থেকেই কিন্তু অনেক বিগ বিগ কোম্পানি আসলে এআই নিয়ে কাজ করতেছে, এআই নিয়ে কাজ করতেছে। আমার এখনো মনে আছে সেই 2009-10 যখন আমরা ইনিশিয়ালি প্রথম কাজ করা শুরু করলাম, তখনও গুগল অনেক বেশি এনফোর্স করতেছিল তাদের এআই ডেভেলপমেন্টের দিকে। ইভেন একটা সময় গুগল ফটোস কিন্তু কমপ্লিটলি ফ্রি ছিল, গুগল ফটোস আপনি অলমোস্ট আনলিমিটেড অ্যামাউন্ট অফ ফটোস রাখতে পারতেন। গুগল কিন্তু তাদের ওই ফটোস গুলা ইউটিলাইজ করে তাদের গুগল ফটোসে আলটিমেটলি এআই ইনক্লুড করে এখন অনেক ম্যাজিক্যাল কাজ তারা করতে পারতেছে। তারা অটো জেনারেশন, ইনসেন ইনসেন সব কাজ করতে পারতেছে। সো অনেক আগে থেকে ওরা বুঝতে পারছিল যে না, ইন ফিউচার এআই একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমাদের, নট অনলি প্রোগ্রামিং রিলেটেড, আমাদের ডিরেক্ট হিউম্যান লাইফে এআই এর একটা বিশাল ইম্প্যাক্ট থাকবে। আপনি এখন চিন্তা করে দেখবেন যে অনেক বাসায় এখন অনেক স্মার্ট টেকনোলজিস আছে, আপনি আপনার যে কোনো কিছু বাই কমান্ড আপনি অন করতে পারতেছেন, অফ করতে পারতেছেন। আপনার স্মার্টফোনে এখন অনেক অ্যাসিস্ট্যান্ট আছে। ইভেন রিসেন্টলি আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে অনেক এই যে এআই অ্যাসিস্ট্যান্ট বের হয়েছে। এই যে এখানে পিন, রিসেন্টলি মার্কেস ব্রাউনলির একটা এরকম ভিডিও দেখলাম আমি, এই যে র্যাবিট নামেও একটা রিসেন্টলি একটা এরকম এআই টুল আসছে, যারা ফোনকে রিপ্লেস করতে চাইতেছে, যে ফোনের তাহলে আমার কোনো দরকার নেই, আমার এখানে একটা এআই পিনের মতো থাকবে, আমি এটার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কথা বলবো। ইভেন ইন ফিউচার হয়তো এটাও খুব বেশি ভায়াবল হইতে পারে। আমার অ্যাসিস্ট্যান্ট রিলেটেড যে কাজগুলা, আমার ডেইলি শিডিউলগুলো, আমার কবে মিটিং কোনটা আছে, আমার কোনটা কি আছে, আমার বেসিক নেসেসারি যে কাজগুলো, সেগুলো ডেফিনেটলি এআই টুডে টুমোরো ডেফিনেটলি রিপ্লেস করে দেবে এবং কোনো হিউম্যানের হয়তো এখানে দরকার পড়বে না, এআই এতটাই হয়তো স্ট্রং হয়ে যাবে। তো সিমিলারলি এভরি সিঙ্গেল সেক্টর, সেটা বিজনেস টু প্রোগ্রামিং বা যে কোনো কিছু, এভিয়েশন, ড্রাইভিং, এভরিথিং, আপনি দেখবেন যে সেখানে ডেফিনেটলি এআই এর ইম্প্যাক্ট থাকবে। ইভেন এখনো আমরা দেখি যে ইভেন টেসলা মতো আরো অনেক কোম্পানি আছে যারা কিন্তু এই যে অটো ড্রাইভিং,
ড্রাইভার ছাড়া ড্রাইভিং এর যে কনসেপ্টটা, এআই দিয়ে ড্রাইভিং করতেছে। সো একটা সময় হয়তো আমরা এমন দেখবো যে এআই দিয়ে হয়তো আপনি কমপ্লিটলি একটা প্লেন ল্যান্ড করতে পারতেছেন, আপনি অনেক কাজ ইজি করতে পারতেছেন। এটা হবেই, মানে এটার কোনো মানুষ চেষ্টাই করবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা সীমাবদ্ধতাকে মানুষ কম্পারেটিভলি বারবার ওভারকাম করতে চাইছে জন্যই আজকে সিভিলাইজেশন এত হাই স্ট্যান্ডার্ডে চলে আসছে। সো ন্যাচারালি যেই কাজটা আমার ফিজিক্যালি করতে অনেক বেশি প্যারা লাগতেছে, সেটা অন্যান্য কোনো টুলস বা টেকনোলজি দিয়ে টুডে টুমোরো সেটা রিপ্লেসড হবে। মানুষ এটা চেষ্টা করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এভরি সিঙ্গেল ইটারেশনে যদি একটা স্মার্টফোন কোম্পানি তার আগের যেই ভেরিয়েশনটা ছিল ওইটাকে যদি ইমপ্রুভ করতে পারে, আমরা মনে করতে পারি যে না আমরা আসলে স্মার্টফোনের পিকে চলে আসছি, আমরা হয়তো কম্পিউটিং অ্যাবিলিটির পিকে চলে আসছি। পিকে চলে আসলেও কিন্তু আমরা পিকে আসি নাই, আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতেছি, ইমপ্রুভ করতেছি, ইমপ্রুভ করতেছি, ইমপ্রুভ করতেছি। সো সিমিলারলি এআইও কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এবং এটা আমাদের ডেফিনেটলি যে কোনো জব রিপ্লেস করবে না ব্যাপারটা এমন না, হয়তো অনেক জব রিপ্লেস করবে যেই কাজগুলো অনেক বেশি ইজিয়ার ছিল অনেকের জন্য। সো আমাদের যেটা মনে রাখতে হবে যে ডেফিনেটলি যেহেতু এআই যে পেসে আগাইতেছে, যে পেসে সে নিজেকে এডুকেট করতেছে, আমরাও যাতে আমাদেরকে সেই পেসেই এডুকেট করতে থাকি। এটার জন্য যে আমাদের খুব মানে আহামরি এফোর্ট দিতে হবে ব্যাপারটা এমন না, আমাদের আমাদের স্ট্যান্ডার্ড থেকে কনসিস্টেন্ট থাকতে হবে, আমাদের আমাদের যে স্কিল সেট আছে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। তখন আমরা গিয়ে দেখবো যে যেই কাজগুলো করতে আমার জন্য কষ্ট মনে হইতো, যেই কাজগুলো আমার রাত জায়গায় 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 করতে হইতো, সেই কাজটা আলটিমেটলি এআই আমাকে করে দিতেছে। ধরেন আমার 600 লাইনের কোড লেখা দরকার, আমি কোড লজিক জানি, তারপরেও আমার ওটা লিখতে পেইন লাগতেছে, রাইট? সো এইটা আমার লিখতে হবে না, সেটা এআই আমাকে লিখে দেবে, বিকজ ওকে আমি বলবো যে আমি এই জিনিসগুলো আসলে আলটিমেটলি চাচ্ছি, রাইট? সো সেই জায়গাটা থেকে আমার যেটা মনে রাখতে হবে যে ওই 600 লাইনের কোড বোঝার অ্যাবিলিটি যদি আমার থাকে, ওই 600 লাইন এআই লিখে দেখ আর অন্য কেউ লিখে দেখ, এটা নিয়ে আমার আসলে টেনশনের কিছু নাই। যেমন ধরেন একটা সিনিয়র ডেভেলপার কি চাবে, একটা প্রজেক্টের একটা পোর্শন সে একটা জুনিয়র ডেভেলপারকে বলবে যে এই দেখো আমি এরকম এরকম চাইতেছি, তুমি এই এই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করো। ও কি করবে, ও সারা রাত ধরেন কাজ টাজ করে চিন্তা ভাবনা করে ওই জিনিসটা ও কোড রেডি করে পরদিন সিনিয়ররা এসে দিবে যে ভাই আমি তো এটা করছি সারা রাতে, দেখেন তো ঠিক আছে কিনা। সেম কাজটাই এআই করতেছে, একটা সিনিয়র ডেভেলপার তারা বলে দিতেছে যে আমি এই চাই, ও কোডটা করে দিতেছে, সিনিয়র ডেভেলপার সেটা এক্সপ্লেন করতেছে, দেন সেটা আসলে তারা আলটিমেটলি প্রজেক্টে ইনক্লুড করতেছে। সো ডেফিনেটলি আপনার যদি স্কিল সেট ইমপ্রুভ না হয়, আপনার ওই সার্টেন স্কিল সেটের ক্লায়েন্ট পুল কমে যাবে, আপনার হয়তো তখন যেই জবটা আছে সেটা হুমকির মুখে চলে আসবে। সো এটা পুরাটাই মোরাল অফ দ্য স্টোরি এইটাই যে আপনি যদি সময়ের সাথে নিজেকে আপডেট না করেন, আপনি যদি ওই আলটিমেটলি কমফোর্ট জোনের ভিতরে ঢুইকা যান এবং আপনার অবস্থা যদি ওই যে ওই ব্যাঙের মতো হয়, একটা কথা আছে না যে ধরেন আপনি একটা ব্যাংকে গরম পানির মধ্যে রাখতেছেন, মানে পানির মধ্যে রাখলেন, তারপর আস্তে আস্তে ধরেন পানিটা একটু একটু করে গরম করতে থাকলেন, ওর কমফোর্ট জোনে থাকতে থাকতে এমন একটা ফেজে গিয়েও রিয়েলাইজ করবে যখন আসলে ও লাভ দিতে পারবে না। সো আমাদের ব্যাপারটা যেন এমন না হয়, আমি আমার কারেন্ট জব স্ট্যাটাসে, আমার কারেন্ট স্কিল সেটে এখন হয়তো আমি 6 ডিজিট 7 ডিজিট 8 ডিজিট ইনকাম করতে পারি, বাট দ্য থিং ইজ আমি যদি মনে করি যে না এইটাই পার্মানেন্ট, তাইলে এআই আসলে এনিবডিকে রিপ্লেস করতে পারে, এআই এর জায়গায় আপনাকে অন্য কোনো হিউম্যানও রিপ্লেস করতে পারে। সো নট অনলি এআই। তো প্লিজ আপনি আপনার জায়গা থেকে শেখাটা কন্টিনিউ করতে চান, আপনি যদি প্রোগ্রামার হইতে চান, আপনার মনে রাখতে হবে এখানে আপনার আজীবন শিখতে হবে। দ্যাটস ইট। এইটুকু যদি মনে রাখতে পারি, এআই আমাদের ডেফিনেটলি বন্ধু হইতে পারে, শত্রু না হয়ে। অবশ্যই ভাই, এন্ড আস্তে আস্তে করে কম্পিটিশন বেড়েই চলছে, এটা প্রোগ্রামিং ওয়ার্ল্ডে তো আরো বেশি বাড়ছেই। তো আমাদের রাইট। টিকে থাকতে হলে সেই অনুযায়ী আমাদের উই নিড টু নো অল ওভার দ্য ট্রেন্ডস। আমরা আজকে এই জিনিসটাও দেখে নিলাম যে ট্রেন্ডস নিয়ে আমরা কিভাবে আপডেটেড থাকবো, এবং সব টেকনিক্যাল পিপল হোক বা না হোক, আপনারা যেই ডিফারেন্ট টাইপ অফ ফেজ অফ লাইফে বিলং করেন না কেন, আমাদের সবারই এআই ইনকর্পোরেশন গুলোর ব্যাপারে জানা উচিত। আমি রাইট। এখনো অবাক হয়ে যাই যে অনেকেই আছে যারা চ্যাট জিপিটি সম্পর্কে জানে, কিন্তু তারা কখনো এই জিনিসটা একবারও একটু ট্রাই আউট করে দেখেনি, বা একটু কিভাবে একটু আপগ্রেড করা যায় সেটা দেখেনি। সো এখনো পর্যন্ত এই জিনিসটা থাকবে কেন, এই টাইম এন্ড জেনারেশনে সেটা থাকবে কেন? সো আমরা এই জিনিসটা যাতে না করি, এন্ড আমরা যাতে এআই কে এখনই আমি বন্ধু আমি হিসেবে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আর কি। জি জি, প্লিজ। আচ্ছা, এখন ধরেন এই যে যে ব্যাপারটা আমরা যদি চিন্তা করে দেখি, এখন অনেক ট্রান্সলেটর আছে, মানে ট্রান্সলেটর কিরকম, ধরেন আমি বাংলায় বলবো, ও নগদ মনে করেন ট্রান্সলেট করে ইংলিশে বলে দিবে, রাইট? আমি হ্যাঁ বাংলায় হ্যাঁ। বলবো ফ্রেঞ্চে বলে দিবে, ও যে কোনো ভাষায় বলে দিবে। মানে এইটা তো আরো ইমপ্রুভ হবে, আরো মানে সুন্দর হবে। এবং হয়তো এমনও হইতে পারে হুম। যে ইভেন স্যামসাং এর যে লেটেস্ট যে আপডেট যেটা আসছে সেটা যেটা করাও যায়, মানে আমি ফোনে কথা বলবো, আপনাকে সে কনভার্ট করে বলে দিবে, আপনি বলবেন, সে এটাকে ওই ল্যাঙ্গুয়েজ আমাকে বলে দিবে। এইটাতে আলটিমেটলি কি ইংলিশ শেখার দরকার চলে যাবে কিনা, যে ইংলিশ শেখার তাহলে আর কোনো দরকার নেই, আমি ট্রান্সলেট করতে পারবো, আমার ট্রান্সলেট করে দিবে রেডিমেড সবকিছু, তাইলে তো আমার আর ইংলিশ শেখার দরকার নেই। তাহলে তো নতুন করে যারা ইংলিশ শিখতেছে এদের আমরা না করে দিই, যে থাক এআই এটা তাহলে একটা সময় তোমার সব ট্রান্সলেট করে দিবে, দরকার নাই। এটা এটা আপনার কি ভাই মনে হয় যে একদম এটা কি আমাকে সম্ভব? প্রেশারের মধ্যে ফেলে দিলেন, তাই না? অথবা আপনি ভাবছেন যে আমি প্রেশারের মধ্যে পড়ে যাবো, বাট ইট ওয়ন্ট ওয়ার্ক লাইক দ্যাট।
ভাই আপনি নিজেই দেখেন আমাদের আজকের এই ডিসকাশনের মধ্যে মাঝপথে কিন্তু আপনি নিজেই একবার বলেছিলেন যে যে প্রপারলি একটা গান গায় টেইলর সুইফট, সে কিন্তু অলওয়েজ টেইলর সুইফটের অরিজিনাল গানগুলোই সে শুনতে চাবে। সে কিন্তু এটার কোনো অটোমেটেড অন্য কোনো ভার্সন গুলো শুনতে পারবে না, শুনলে সে বুঝে যাবে। তো এট দ্য সেম টাইম একই প্রশ্নের উত্তরে আমি একই জিনিসই বলবো যে কেউ যদি ফোনে কথা বলার সময় শুনে যে অপর প্রান্ত থেকে ট্রান্সলেট হয়ে জিনিসটা আসছে, রাইট। অটোমেটিক্যালি সে বুঝতেই পারবে যে এটা একটা রোবটিক ভাষা। অ্যান্ড অ্যাকচুয়ালি মনের ভাব ভঙ্গি যা যা আমরা প্রকাশ করি, এটা ইংলিশ হোক বাংলায় হোক যে ভাষায় হোক না কেন, আই ডোন্ট থিঙ্ক হিউম্যান টাচ ছাড়া এই ইমোশনস গুলোকে প্রপারলি এক্সপ্রেস করা পসিবল। রাইট। এই তো ভাই, আমার সেটা থ্যাংক আমার ইউ সো আমার সেম মাচ। মনে হয় জি এরকমই ভাই, দাঁড়াবে আর কি পুরো জিনিসটা। হিউম্যান টাচ ক্রিয়েটিভিটি ইজ মানে আনবিলিভেবল থিং, এবং এটা এটা যতদিন মানুষ আছে ততদিন এই হিউম্যান টাচ এন্ড ক্রিয়েটিভিটির কোনো বিকল্প আমি দেখি না। অবশ্যই মানুষ যাতে মানুষের মতোই থাকে সেটাই চাই অলওয়েজ। রাইট। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা আজকে অনেকক্ষণ ধরে আলোচনা করলাম রিগার্ডিং এআই ফুল স্ট্যাক ডেভেলপারদের জন্য, এবং এট দ্য সেম টাইম ইন ডিফারেন্ট ফিল্ডস ইন লাইফ, ইনক্লুডিং আপনি অনেক ফ্যান্টাস্টিক কিছু অ্যাডভাইস দিয়েছেন। আমরা কমেন্ট সেকশনে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে যারা শিখতে আগ্রহী তারাও এরকম বেশ কিছু কমেন্টস করেছে, আমরা সেই অনুযায়ী উত্তর দিতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ ভাই ফর গিভিং আস ইউর প্রেশাস টাইম। ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স কে ধন্যবাদ এরকম একটা ওভারঅল লাইভ সেশন আয়োজন করার জন্য। অ্যান্ড ইনশাআল্লাহ অডিয়েন্সদের সবার সাথে দেখা হবে ভেরি সুন, এবং ব্যাচ টেনেও আপনি অনেক স্টুডেন্টসদের সাথে দেখা করতে পারবেন ভবিষ্যতে। উই আর ভেরি লাকি টু হ্যাভ ইউ অ্যাজ আওয়ার ইনস্ট্রাক্টর, অ্যান্ড ওয়ান্স এগেন আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মানে এই পুরোটা সময় আপনি পুরোটা সময় যেভাবে আপনি পুরোটা জিনিস প্রেজেন্ট করলেন, পুরোটা জিনিস আপনি যেভাবে আপনার পয়েন্ট অফ ভিউটা জানাইলেন, এটাও আমিও অনেক কিছু শিখতে পারলাম। সো থ্যাংক ইউ আপনাকে। এবং যারা অডিয়েন্স আমাদের ছিলেন পুরোটা সময় আমাদের এই আলোচনাগুলো শুনলেন, এবং হোপফুলি এই অডিয়েন্স গুলো রিয়াল, এরা এআই জেনারেটেড না। সো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে থাকি, আমাদের জায়গা থেকে আমরা অনেস্ট থাকি, ট্রাই করতে থাকি, ডেফিনেটলি ভালো আউটকামই আসবে। নো প্রবলেম অন দ্যাট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, এবং অডিয়েন্স সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে হয়তো বা পরবর্তী কোনো লাইভ সেশনে এবং পরবর্তী কোনো ক্লাস। ভালো থাকবেন। থ্যাংক ইউ।